এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমিন ভাই। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এটি ওনার নিজের সাথে ঘটেছিল। ঘটনাটি খুব বেশি দিন আগে ঘটে নেই, এটা 2023 সালের নভেম্বর মাসে ঘটেছিল। তো ওনার একার সাথে যে ঘটেছে বিষয়টা এরকম না, ওনার সাথে আরেকজন সিএনজি চালক ছিল, তার সাথেও ঘটেছিল। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। উনি কাজের প্রয়োজনে ঢাকাতে থাকতেন। দিনটা ছিল মঙ্গলবার। সেদিন রাত 10টার সময় হঠাৎ করে ওনার কাছে একটা ফোন আসে। তো ফোনে ওনাকে জানানো হয় খুব জরুরি প্রয়োজনে ওনাকে ওনার শ্বশুর বাড়িতে যেতে হবে। ওনার স্ত্রী সন্তান অবশ্য ওই সময় শ্বশুর বাড়িতেই ছিল। তো ওনার স্ত্রী ওনাকে ফোন করেছিল। হঠাৎ করে এত রাত্রে ফোন পেয়ে উনি ঠিক করলেন যে রাত্রেই উনি রওনা দিবেন। আসলে শ্বশুরবাড়িটা ঢাকা থেকে খুব বেশি দূরে না। ওনার শ্বশুরবাড়ির দূরত্ব ছিল ঢাকা থেকে 42 কিলোমিটার এরকম আর কি। আর 35 কিলোমিটার বাসে করে যেতে হবে, আর বাকি 7 কিলোমিটার যেতে হবে গ্রামের ভেতরের রাস্তা। সেখান দিয়ে সিএনজি, ইজি বাইক এগুলো কিন্তু হর হামেশাই চলাফেরা করে। আর সারা রাতই গাড়ি চলে, তো যার কারণে গাড়ি ঘোড়া পেতে কোনো সমস্যা নেই। তো উনি বাড়ি যাওয়ার জন্য কিছু গোছগাছ করে সায়দাবাদ বাস টার্মিনালে চলে আসেন। ওদিন রাত 11টার কাছাকাছি সময়ে সায়দাবাদ থেকে উনি রওনা দেন আর কি। তবে ওই সময়ে ঢাকা থেকে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালীগামী যে বাসগুলো আছে ওই বাসগুলো আর কি ধরেছিলেন। তো নোয়াখালীগামী একটা বাসে উঠে পড়লেন। বাস রাত 11:30টার দিকে চলা শুরু করে। তো কিছু দূর গিয়ে ওই গাড়িটা মেঘনা ব্রিজের টোল প্লাজায় জ্যামে আটকে যায়। তো জ্যামে অনেকক্ষণ আটকা থাকে গাড়িটা। তো যাই হোক, যখন গাড়ি থেকে উনি নামেন তখন রাত 1টার কাছাকাছি বা একটু বেশি বাজে আর কি। তো উনি যেই বাস স্ট্যান্ডে নামেন সেই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে ভবেরচর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে নেমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন সিএনজির জন্য, কারণ এখান থেকেই উনি যেখানে যাবেন সেখানকার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার মাত্র। 7 কিলোমিটারের দূরত্বের রাস্তা হেঁটে যেতে কিন্তু বেশ কষ্টকর হবে, সময়ও লাগবে। আর এই 7 কিলোমিটার রাস্তায় বেশ কিছু জায়গায় ভয় পেয়েছে মানুষ, এমন অনেক ঘটনা কিন্তু ঘটেছে। এই কারণেই উনি সিএনজি বা অটোরিকশার জন্য অপেক্ষা উনি করছেন। ওই রাস্তায় সারা রাতে সিএনজি বা অটোরিকশা পাওয়া যায়, কারণ হচ্ছে চাঁদপুর জেলার মতলব উপজেলার অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করে। তো তারা ঢাকা থেকে বাসে করে স্ট্যান্ডে নেমে অটোরিকশা দিয়ে কালীপুর ঘাট দিয়ে ট্রলার পার হয়ে মতলবে চলে যায়। এই জন্য এখানে রাতের বেলাও অটোরিকশা থাকে, আর রাতের বেলা ভাড়াটাও বেশি পাওয়া যায়। সেই আশায় অনেক রাত পর্যন্ত সিএনজি ড্রাইভাররা বসে থাকে। ম্যাক্সিমাম লোকরাই করে কি একবারে রিজার্ভ নিয়ে চলে যায়। সাধারণত সিএনজিতে পিছনে 3 জন, সামনে 2 জনে 5 জন। 5 জনের ভাড়া তো সাধারণত যেটা হয় তার থেকে আরো বেশি ভাড়ায় রাতের বেলা তারা গিয়ে থাকেন। তো যাই হোক, উনি তো অপেক্ষা করছেন। মোটামুটি আধা ঘন্টার মতো ওনাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরপরে উনি একটি সিএনজি পান। তো সিএনজি ড্রাইভারের সাথে উনি ভাড়াটা মিটিয়ে ওই সিএনজিতে উঠে পড়েন। সিএনজিও চলা শুরু করে। কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় ওনারা পৌঁছেন। ওই জায়গাটার নাম হচ্ছে কাউনিয়াকান্দি। ওখানে একটি মাদ্রাসা, শ্মশান, একটা ছোট ব্রিজ প্রায় কাছাকাছি জায়গার মধ্যেই আছে আর কি। তো সেখানেই মূলত ওনাদের সাথে একটা ভয়ের ঘটনা ঘটে। তো যারা কালীপুর ঘাট হয়ে মতলব যাতায়াত করেন তারা কিন্তু অনেকেই এই জায়গাটা চিনে থাকবেন। তো যাওয়ার সময় আগে ডান সাইডে মাদ্রাসা পড়ে, মাদ্রাসা থেকে 20-22 গজ সামনে বা একটু দূরে আর কি বাম পাশে শ্মশান, আর শ্মশান থেকে মোটামুটি 10 গজ সামনে ছোট ব্রিজ এরকম আর কি। তো ওনাদের সিএনজিটা যখন মাদ্রাসা, শ্মশান ক্রস করে ব্রিজের উপরে উঠবে আর কি, ব্রিজটা কিন্তু একটু উঁচু আর কি, মাটি থেকে, মানে মাটি বলতে পিচ ঢালা রাস্তা আর কি, সেখান থেকে ব্রিজটা একটু উঁচু স্বাভাবিকভাবে যেটা থাকে আর কি। তো আস্তে আস্তে উঠতে উঠতে যেই না ওনাদের সিএনজি চালক তার সিএনজির সামনের চাকাটা ওই ব্রিজের উপর তুলেছেন, বা সিএনজির প্রথম চাকাটা মানে সামনের চাকাটা ব্রিজের উপর উঠেছে, ঠিক তখনই ওই সিএনজিটার স্টার্ট বন্ধ হয়ে যায়। আর স্টার্ট যেহেতু বন্ধ হয়ে গেছে, ওই সিএনজিটা আস্তে আস্তে পেছন দিকে যাওয়া শুরু করছে। মানে যেভাবে ঢালে দিক থেকে উপর দিকে উঠেছিল, আস্তে আস্তে ওইটা ঢাল বেয়ে পেছন দিক দিয়ে নিচে নেমে যাচ্ছে। তো ড্রাইভার কি করছে, অনেকবার ব্রেক করছে, কিন্তু কোনোভাবেই ওই সিএনজিটা
ওই ব্রেকে কাজ করছে না, মানে ব্রেক ধরছে না, সিএনজিটা সে তার মতো করে আস্তে 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 পেছন দিকে চলে যাচ্ছে। তো পেছন দিকে যেতে 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 গাড়িটা একদম ঠিক শ্মশানের যে গেটটা, ওই গেটের কাছে গিয়ে থেমে যায়। ব্যাপারটাকে ওনারা খুব স্বাভাবিকভাবে নিয়েছেন, যেহেতু রাস্তা থেকে ব্রিজটা একটু উঁচু, আর রাস্তা থেকে ব্রিজে উঠতে গেলে শক্তিটা কিছুটা বেশিই লাগে, তাই না? আর ওনাদের গাড়িটা তো হয়তো বা কম শক্তি দিয়ে ব্রিজে উঠতে চেয়েছে, তাই হয়তো বা গাড়ির আসলে ইঞ্জিনে কাজ করে নাই, উঠতে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এরকম হয় কিন্তু অনেক সময়। আর ওনাদের গাড়িটা যেহেতু ব্রিজের ঢালুতে বন্ধ হয়ে গেছে, তাই গাড়িটা স্বাভাবিকভাবেই তো ঢালবে, নিচে নেমে সমান্তরাল জায়গায় গিয়ে থামবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যখন নেমে ওই সমান্তরাল জায়গায় গিয়ে থেমে গেল, মানে ওই শ্মশানের যে গেটটা ওইখানে থেমে গেল, তখন গাড়ির ড্রাইভার গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। তবে অদ্ভুত ব্যাপার হলো, গাড়িটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। ড্রাইভার গাড়ির গ্যাস চেক করে দেখে যে না, গ্যাসের পরিমাণ তো ঠিকই আছে। তিনি ইঞ্জিন চেক করেন, দেখেন ইঞ্জিনও ঠিক আছে, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। গাড়ির ব্যাটারি সহ অন্যান্য যত পার্টসপাতি রয়েছে সব কিছু গাড়ির ড্রাইভার চেক করেন, দেখলেন যে সবই ঠিক আছে, মানে আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কোথাও কোনো সমস্যা নাই। তো ড্রাইভার আবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। তখন এই আমিন ভাই ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে ভাই, গাড়ি কোনো সমস্যা হলো কিনা? তখন ড্রাইভার বলে, গাড়ি যে কি হলো ভাই বুঝতেছি না, সবই তো ঠিক আছে কিন্তু গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। ড্রাইভারের কথা শুনে মনে হলো যে ড্রাইভারটা মনে হচ্ছে ঠিক করে কথা বলতে পারছে না, একটু কাপা কাপা কণ্ঠে কথা বলছে। এক পর্যায়ে এই আমিন ভাই গাড়ি থেকে নেমে ড্রাইভারের কাছে গিয়ে দাঁড়ালেন এবং তাকে বললেন যে ভাই কোনো সমস্যা, কি হলো? তখন ড্রাইভার বলে ওঠে, আরে ভাই বলেন না তো, এই গাড়িটা বন্ধ হওয়ার আর জায়গা খুঁজে পেল না, এমন একটা জায়গায় এসে গাড়িটা ডিস্টার্ব দিল, কি আর বলবো। তখন এই আমিন ভাই ড্রাইভারের কথা শুনে উনি মনে করলেন যে ড্রাইভার হয়তো ভয় পেয়েছেন। তো ড্রাইভারের ভয় কাটানোর জন্য তাকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করছেন আর কি, মানে এলোমেলো কিছু কথাবার্তা, যাতে করে ড্রাইভারের ভয়টা কমে বা ড্রাইভার একটু স্বাভাবিক হন, কারণ উনি খুব ভয় পেয়েছেন এটা বুঝতে পারছে। কিন্তু দেখা গেল যে তার ওই কথাগুলো ড্রাইভার কানেই ঢুকছে না, মানে উনি আমলে নিচ্ছে না। কারণ হচ্ছে ড্রাইভার এতই ভয় পেয়েছে যে ভয় ক্রমাগত তার আরো বাড়ছে। এরপর আমিন ভাই বাধ্য হয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ড্রাইভার ভাই, এই যে শ্মশান যেটার সামনে এখন দাঁড়ায় আছি, এই শ্মশানে কি এখনো লাশ পোড়ানো হয় নাকি এটা পরিত্যক্ত শ্মশান? এ কথা শুনে ড্রাইভার এই আমিন ভাইকে বলেন যে ভাই, এমন একটা সময় আপনি এই কথা জিজ্ঞেস করলেন, আর কোনো কথাই খুঁজে পাইলেন না, এই কথাটাই জিজ্ঞেস করতে হলো। আর এই জায়গাটা তো খুব ভয়ানক, এই জন্যই তো আমি খুব চিন্তিত। তখন এই আমিন ভাই আবার ড্রাইভারকে বললেন যে ভাই আসলে আপনি কি খুব ভয় পাইছেন? তো আপনি কি খুব ভয় পাইছেন এই কথা শুনে ড্রাইভার আরো বিরক্ত হলো। বিরক্ত হয়ে বলছে যে আপনি ভাই চুপ থাকেন তো, আর কোনো কথা কেন না, আমি যে কিছু একটা শুনতেছি, দেখেন তো আপনিও সেটা শুনতেছেন কিনা, খুব খেয়াল করে শুনেন তো। তখন এই আমিন ভাই কিছু একটা শুনতে পান। শোনার পর উনি একটু কৌতূহলী চোখে ড্রাইভারের দিকে তাকান যে আসলে শব্দটা কোথা থেকে আসছে। তখন ড্রাইভার বলে, কিছু শুনতে পাইছেন? তাহলে বোঝেন এখন আমি একা না, আপনিও ভয় পাবেন। তো ওনার কথা শোনার সাথে সাথে আমিন ভাই তো চুপ হয়ে গেলেন এবং শোনা গেল যে শ্মশানের ভেতর থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ পাওয়া যাচ্ছে। অনেকগুলো মানুষ ফিস ফিস করে কথা বললে যেমনটা শোনা যায় ঠিক সেরকম। শ্মশানটার আশেপাশে দেয়াল দিয়ে ঘেরা ছিল আর সামনের দিকে একটা ছোট্ট লোহার গেট লাগানো ছিল। তো ফিস ফিস করে কথা বলার শব্দ শুনে শ্মশানের দিকে তাকিয়ে আমিন ভাই দেখতে পান যে অসংখ্য লম্বা লম্বা ছায়ামূর্তির অবয়ব দেখা যাচ্ছে, এরা হাঁটাহাঁটি করছে ভেতরে। তারা শ্মশানের ভিতর কিছু একটা করছে আর নিজেদের মধ্যে কথা বলছে, আর তাদের প্রত্যেকের চোখ লাল। মনে হচ্ছে এগুলো চোখ না, চোখের ভেতর জ্বলন্ত কয়লা জলজল করে জ্বলছে। এটা কিন্তু আমিন ভাই একা দেখেছেন তা কিন্তু না, ওই সিএনজি ড্রাইভার উনিও কিন্তু দেখছেন।
তো এই সমস্ত জিনিস ঘটছে, ওনারা দুজন তো মারাত্মক ভয় পাচ্ছেন। ওনারা যে কি করবেন বুঝতে পারছেন না। ওনারা যে যার মতো দোয়া দরুদ পড়ছেন, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। ড্রাইভার তো গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করেই যাচ্ছেন। এক পর্যায়ে ড্রাইভার এই আমিন ভাইকে বলে, ভাই গাড়িটা পেছন দিক থেকে ধাক্কা দেন, সামনে যেহেতু উঁচু, তো এই জায়গাটা তো আসলে এখন নিয়ে যাওয়া সম্ভব না ধাক্কা দেওয়া ছাড়া। যদি ব্রিজের উপর গাড়িটা উঠাতে পারি তাহলে হয়তোবা কোনো একটা ঘটনা ঘটতে পারে, মানে স্টার্ট নিতে পারে। এখন যেহেতু যেই জায়গাটাতে এসে গাড়িটা থেমে গিয়েছিল ওই জায়গাটা সমান্তরাল, মানে ঢালু থেকে নেমেই যে সমান্তরাল ওই জায়গাতে, এখন ওখান থেকে ধাক্কা দিলেই তো আবার উঁচু, তখন আবার শক্তি বেশি প্রয়োজন হবে। এই জন্য গাড়িটা কি করলেন, ওটা আরেকটু সমান্তরালের দিকে পেছন দিকে ঠেলে নিলেন, ওইখান থেকে ধাক্কা দিতে হবে। ওনারা যখন পেছন দিকে কিছুটা নিলেন, এইটুকু ওনারা নিতে পেরেছেন স্বাভাবিক, কিন্তু ওইখান থেকে গাড়ি যখন ধাক্কা দিবেন, অদ্ভুত ব্যাপার, এক চুলও নড়াতে পারছিলেন না গাড়িটা। দুজন মিলে মানুষ গাড়ি ধাক্কা দিচ্ছেন, কিন্তু না, এক চুল পরিমাণ নাড়াতে পারছেন না। পেছন দিকটাতে নিলে গাড়ি আসে, কিন্তু কোনোভাবে সামনের দিকে যায় না। তো এই সিএনজি চালক উনি বেশ এবার ভয় পাচ্ছেন। ভয় পাওয়াটাই স্বাভাবিক, একে তো এই ধরনের ঘটনা ঘটছে, তারপর আবার গাড়ি সামনের দিকে আগায় না। উনি চিন্তা করলেন চাকায় কোনো সমস্যা কিনা, না সেটাও কোনো সমস্যা না, উনি সেটাও চেক করলেন। গাড়িতে তো মাত্র দুজন লোক, ড্রাইভার এবং পিছনে আমিন ভাই, কারণ আমিন ভাই তো গাড়িটা রিজার্ভ করে নিয়ে আসছিলেন। এখন ওনারা গাড়িটা যখন ধাক্কা দিচ্ছিলেন, মনে হলো যে একটা বড় পাথরের কোনো একটা টুকরা, এটাতে ওনারা ধাক্কা দিচ্ছেন। এক চুলও নড়ে না, মানে গাড়ি ধাক্কা দিলেও সামনে 1 ইঞ্চি যাবে এটাও না, মানে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টা আসলেই অস্বাভাবিক। হঠাৎ করে একটা পর্যায়ে ওনারা কিছু একটা গন্ধ পেলেন, পিছন দিকে তাকিয়ে দেখলেন যে শ্মশানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, আর কিছু একটা পোড়ার বিশ্রী গন্ধ ওনাদের নাকে এসে লাগছে। তো ধোঁয়া বের হচ্ছে, কিন্তু ধোঁয়া বের হলে তো নিচে আগুন থাকবে, তাই না? আগুন নাই, শুধু ধোঁয়া, চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে, শুধুই ধোঁয়া, আগুনের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। আগুন হলে তো চারদিকে কিছুটা হলো আলোকিত হবে, তাই না? কিন্তু না, এমনটা না। আর ওই যে ধোঁয়াটা উঠছে উপর দিকে, আর পোড়ার যে একটা বিশ্রী গন্ধ ওনাদের নাকে এসে লাগছে, এর ভেতর থেকেই একটা শব্দ ওনাদের কানে আসে। ওরকম ফিসফিস করেই শব্দ আসছে, সেটা হচ্ছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ঠিক যেমন শ্মশানে লাশ পোড়ানোর সময় যারা পোড়ায় তারা এই জিনিসগুলো বলে, ঠিক ওইভাবে বলছে। তবে এটা মানুষের মতো জোরে জোরে না, ফিসফিস করেই বলছে। মনে হচ্ছে ভেতরে কোনো একটা লাশ পোড়ানো হচ্ছে, সেটার গন্ধই ওনাদের নাকে এসে লাগছে। ওনারা তো ভয় আরো বেশি চুপসে গেলেন। ওনারা এটা ভেবে অবাক হলেন যে শ্মশানের গেটে তো ওনারা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আছেন, শ্মশানের ভিতর যদি কোনো লাশ নেওয়া হয় তাহলে তো ওনাদের সামনে দিয়েই নিতে হবে। আর শ্মশানের চারদিকে উঁচু দেয়াল দিয়ে ঘেরা, আর শ্মশানের গেটও একটা, সেটা আবার ওনাদেরই সামনে। তাহলে লাশটা ভিতরে নিল কি করে? নিশ্চয়ই ওনাদের সাথে আজ ভয়ানক কিছু ঘটতে চলছে, যেটা শুরু হয়েছে ওই ব্রিজের ওখান থেকে। সিএনজিটা স্টার্ট যখন বন্ধ হয়ে গেল তখন থেকেই একের পর এক সমস্যা হয়েই যাচ্ছে ওনাদের সাথে। তো যাই হোক, একটা পর্যায়ে এই আমিন ভাই ড্রাইভারকে বলেন যে ভাই চলেন, অবস্থা ভালো না, দ্রুত গাড়িটা এখানে রেখেই এখান থেকে চলে যাই, পরে এসে গাড়িটা নিয়ে যাওয়া যাবে। তখন ড্রাইভার বলল, এইখানে রাস্তার মাঝে গাড়ি রেখে চলে যাব, গাড়িটা যদি চুরি হয়ে যায় বা অন্য দিক থেকে কোনো গাড়ি এসে যদি আমার গাড়ির সাথে গুতা লাগাই দেয় তাহলে তো আমার বিশাল লোকসান হয়ে যাবে। গরিব মানুষ, এই গাড়িটা আমার একমাত্র উপার্জনের রাস্তা, এটার যদি কোনো ক্ষতি হয় আমি বাঁচবো কিভাবে? ভাই আপনার যদি যেতে হয় আপনি একা চলে যান, যতই ভয় হোক, যতই যা কিছু আসুক, পিশাচ আসুক, আমাকে খেয়ে ফেলুক, আমি আমার গাড়ি রেখে কোথাও যাব না। কারণ আমি যদি যাই আমার বউ বাচ্চা না খেয়ে মরবে, আমি যদি এই গাড়ি ছাড়া চলে যাই, গাড়ি যদি কোনো কিছু হয়। সুতরাং আমি তো আমার পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না এই ভয়ের কারণে। আমার কপালে যদি মৃত্যু থাকে হবে, ভাই আপনি চলে যান। তো ড্রাইভারের এই কথা শুনে আমিন ভাইয়েরও খারাপ লাগলো। তখন আমিন ভাই চিন্তা করলেন যে না, যে করেই হোক ড্রাইভারকে একা রেখে উনি কখনোই এখান থেকে যাবেন না, ওনাকে বিপদে ফেলে রেখে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ কি হবে, মানে
এতক্ষণ তো শ্মশানের ভিতরে যা কিছু হচ্ছে এগুলো যদি বাইরে বের হয়ে আসে তাহলে ওনাদের পরিণতি কি হবে। আমিন ভাই ড্রাইভারকে বললেন, ভাই আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, অপেক্ষা করেন ফজরের আজান না হওয়া পর্যন্ত। আশা করছি ফজরের আজান দিলে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আপনার সাথেই আছি, চিন্তা করবেন না। তো যাত্রী মানে আমিন ভাইয়ের কথা শুনে ড্রাইভার আশ্বস্ত হলেন, একটু সাহসও ফিরে পেলেন। ওনারা কি করেছেন, দুজন গাড়িতে গিয়ে বসলেন যে বাইরে থাকা যাবে না, বাইরে থাকলে সমস্যা হচ্ছে। তো গাড়িতে বসার কিছুক্ষণের মধ্যেই নতুন আরো একটা সমস্যা এসে যোগ হলো। সেটা হলো গাড়ির ভেতরে প্রচন্ড গরম, এমন গরম মনে হচ্ছে কেউ গাড়ির নিচে আগুন ধরিয়ে দিয়েছে আর ওনারা আগুনের উপরে বসে আছেন। গাড়ির ভেতরে টিকতে না পেরে ওনারা আবার গাড়ির বাইরে বের হয়ে আসেন। ওনাদের 10 হাত পেছনে যে একটা মাদ্রাসা রয়েছে সে কথা কিন্তু ওনারা ভুলেই গিয়েছিলেন ওই ঘটনাগুলোর আকস্মিকতায়। তো ওনারা গাড়ির চারপাশে হাঁটাহাঁটি করতে লাগলেন। কি করবেন, ভিতরে ঢুকতে পারতেছেন না, প্রচন্ড গরম। মনে হচ্ছে কোন একটা মায়াজাল ওনাদেরকে এখানে বন্দী করে রেখেছে। অল্প কিছু সময় ওনারা দেখতে পেলেন ওনাদের বিপরীত দিক থেকে একটা গাড়ি আসছে, মানে ওই ব্রিজের উপর থেকে ওনারা যেদিকে যাচ্ছিলেন ওই দিকটা থেকে একটা গাড়ি আসছে। ওটা দেখে ওনারা তো একটু দুজন মনে মনে সাহস খুঁজে পেলেন। তো সেই গাড়িটাতে ওনারা দেখতে পেলেন যে ড্রাইভার আছে, পিছনে যাত্রী আছে বলে মনে হচ্ছে না। তো ওনারা থামার ইশারা দিলেন। তো গাড়িটা ওনাদের এসে থামলো, সামনে এসে থামলো। তো দেখলেন যে গাড়িতে শুধু ড্রাইভারই আছে, কোনো যাত্রী নাই। মূলত ওই ড্রাইভার সাহেব যাত্রী নামিয়ে দিয়ে আবার ওই স্ট্যান্ডে আসছিলেন আর কি যাত্রী নেওয়ার জন্য। অত রাত্রেবেলা তো ফেরার পথে যাত্রী পাওয়া যায় না, এই জন্য আর কি গাড়িটা ফাঁকাই আসছিল। তো ওই যে ড্রাইভার উনি আবার দাড়ি টুপিওয়ালা একটা হুজুর মানুষের মতো আর কি। তো উনি তো এই যে আমিন ভাই আর ওই ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে কি ভাই কি হয়েছে। তখন ওনারা দুজনই সব ঘটনা খুলে বলেন। তো উনি সিএনজিটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামেন। উনি নামার পরেও কিন্তু ঠিক একই রকম ভাবে ওই শ্মশানের মধ্যে ওই ঘটনাগুলো কিন্তু ঘটে চলছিল, এটা কিন্তু উনিও দেখছিলেন। তো উনি দ্রুত নেমে ওনাদের এই গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু স্টার্ট নিল না। উনি গাড়ির ইঞ্জিন অন্যান্য পার্টসগুলো চেক করলেন অল্প সময়ের মধ্যে, উনিও কোনো সমস্যা খুঁজে পেলেন না। এরপর গাড়িটা ধাক্কা দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও ঠিক একই রকম ভাবে ওই গাড়িটা 1 ইঞ্চি নড়ছে না। 3 জন মিলেও 1 ইঞ্চি নাড়াতে পারলেন না। এরপর ওই যে দ্বিতীয় ড্রাইভার উনি ওনার গাড়ি থেকে একটা পানির বোতল এনে কিছু দোয়া পরে পানিতে ফু দিয়ে পানিটা গাড়ির চারপাশে ছিটিয়ে দিয়ে বললেন, আমাদের গাড়ির আসলে সমস্যাটা কোথায় এটা যেহেতু ধরতে পারছি না, তাহলে বুঝতে হবে এইখানে কোনো সমস্যা নেই, কোনো এক অদৃশ্য মায়াজাল এই গাড়িটাকে আটকে রেখেছে। তো এই বলে উনি এই পানিটা চারপাশে ছিটিয়ে দিলেন। তখন ওই ড্রাইভার মানে ওই হুজুর ড্রাইভার এই গাড়ির ড্রাইভারকে বলেন যে এবার আপনি স্টার্ট দেন তো ভাই। অদ্ভুত ব্যাপার, কয়েকবার চেষ্টা করার পরেই গাড়িটা স্টার্ট নিল। তখন ওই হুজুর ড্রাইভার বলেন যে দ্রুত এখান থেকে সামনে চলে যান, আর যেতে 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 যদি কোনো সমস্যা হয় তাহলে এই বোতলে যে অবশিষ্ট পানি আছে সেগুলো গাড়িতে ছিটিয়ে দেবেন, আশা করছি আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এই যে যে ব্যাপারগুলো এই পানির ছিটানোর পরপরে কিন্তু এই যে এতক্ষণ যে ঘটনাগুলো ঘটছিল সবকিছু স্বাভাবিক হয়ে গেল। ওই শ্মশানেও আর কোনো ধোঁয়া নাই, কিচ্ছু নাই, একদম স্বাভাবিক। অথচ ওই পানিটা দেওয়ার আগে কিন্তু এই ধরনের সমস্যা চলছিল। যাই হোক, ওই হুজুর কিন্তু সাধারণ মানুষই, উনি কিন্তু অস্বাভাবিক কোনো অবয়ব না যে তাকে হঠাৎ করে দেখা গিয়েছে সিএনজি নিয়ে আসছে উপকার করতে আসছে, বিষয়টা এরকম না। উনি ওই এলাকারই লোক, যাকে ওই ড্রাইভারও চিনতেন, অতটা চেনা পরিচিত ছিল না আর কি। তো যাই হোক, ওই হুজুর ড্রাইভারকে ধন্যবাদ জানিয়ে ওনারা গাড়ি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। তো ব্রিজটা পারও হয়ে গেলেন। বেশ কিছুটা সামনে যাওয়ার পর ওনাদের সাথে আর একটা ঝামেলা শুরু হলো। সেটা হলো ওনাদের গাড়িটা খুবই ধীর গতিতে চলতে লাগলো। গাড়িটা মনে হচ্ছে অনেক ভারী হয়ে গেছে, কোনোভাবে চলতে পারছে না। ওনাদের গাড়ির গতিটা এত কমে গেল যে কোনো মানুষ যদি গাড়ির সাথে পাল্লা দিয়ে হেঁটে যায় সেই মানুষটা ওই গাড়ি থেকে আগে চলে যেতে পারবে। সাধারণত সিএনজির যে গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত সাধারণত চলে, আর গ্রামের রাস্তাগুলোতে সিএনজি সবসময় 30 থেকে 40 কিলো বা সর্বোচ্চ 45 কিলোমিটার স্পিডে চলাচল করে। ওই সময় ওনাদের গাড়ির গতির বেগ ঘন্টায় 10 কিলোমিটারও কম বলে মিটারে শো করছিল। তো এই যে আমিন ভাই উনি তো গাড়ির সিটের মানে বসেছিলেন পেছন দিকে আর কি। তো ওনার কাছে মনে হলো গাড়ির এই পেছনে উনি যেখানে বসে আছেন পাশাপাশি তো আরো দুজন বসা যায়,
ওনার কাছে মনে হলো যে উনি একা নন, ওনার সাথে আরো একাধিক কোনো কিছু বসে রয়েছে, কিন্তু উনি তাদেরকে দেখতে পাচ্ছেন না, শুধু অনুভব করছেন যে ওনার সাথে আরো কেউ আছে। এবং উনি আরো অনুভব করছেন যে ওনার পাশাপাশি যেগুলো বসে আছে এগুলো অত্যন্ত গরম, মানে এদের বডি অনেক গরম, কিন্তু বডি তো যেটা শক্ত হবে মানে অনুভব করা যায় পাশে একজন, ওরকম না, মনে হচ্ছে নরম তুলতুলে কোনো কিছুর মানে কোনো কিছু একটা অনুভূতি উনি পাচ্ছেন, কিন্তু এটা যে মারাত্মক গরম এটা উনি বুঝতে পারছেন। আর এরা ফিস ফিস করে কিছু একটা বলছে। তখন আমিন ভাই ওই ড্রাইভারকে বলে ওঠেন, রে ভাই তাড়াতাড়ি গাড়ি থামান, গাড়ি থামান, আমি পিছনে বসে থাকতে পারতেছি না, আমি আপনার সামনে গিয়ে বসবো। ড্রাইভার গাড়ি থামালেন, গাড়ি থেকে নেমে হুজুরের দেয়া মানে ওই হুজুর ড্রাইভারের দেয়া যে পানিটা ছিল আর কি ওই বোতলের মধ্যে কিছুটা, ওইটা আবার গাড়ির উপরে ছেটালেন, এই আমিন ভাই ছেটালেন, গাড়ির পেছনে ছিটে ছেটালেন। এরপর এই আমিন ভাই গিয়ে ড্রাইভারের সাথে বসলেন, গাড়ি চলা শুরু করলো, ওইরকম ধীর গতিতেই চলছে। তো একটা সময় এই আমিন ভাই আর ড্রাইভার দুজনেই গাড়ির লুকিং গ্লাসে দেখলেন যে গাড়ির পিছনের সিটে দুটো ছায়ার মতো কিছু একটা বসে আছে, তাদের চোখ মুখ কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, শুধু দুটো কালো একটা গুমোট কালো একটা মনে হচ্ছে একদলা কালো কোনো কিছু দুটা এরকম বোঝা যাচ্ছে, এছাড়া অন্য কোনো কিছু বোঝা যাচ্ছে না। আর এইটা দেখতে দেখতে ঘটে আরো একটা ঘটনা, সেটা হচ্ছে ওনারা যেদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখেন সামনে একটা সাদা ঘোড়ার মতো কিছু একটা, কিন্তু এটার মাথা নাই, এই জিনিসটা দাঁড়িয়ে আছে। আর যে জায়গায় মাথা থাকার কথা সেখানে আগুন জ্বলছে। এইটা দেখে ওনারা তো আরো ভীষণ ভয় পান, ওনারা সামনে আগাবেন কিনা বুঝতে পারছেন না, সামনে এরকম জিনিস, আবার গাড়ির পেছনে এরকম অশরীরী বসে আছে, ভয়ঙ্কর একটা প্রাণী দাঁড়িয়ে আছে। আসলে এই অবস্থাতে মানুষের মাথা কাজ করে না, কিন্তু উপায় নেই, অনেক কিছু সমস্যা পেছনেও রেখে এসেছেন, গাড়ি নিয়ে পেছন দিকেও যেতে পারবেন না, সামনের দিকে যেতে হবে। এখন কি আর করা, সামনের দিকেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এর মধ্যে ঘটে আরো এক ঘটনা, মানে বিপদ যখন আসে সে একা আসে না, সাঙ্গপাঙ্গ নিয়েই আসে। হঠাৎ করে গাড়ির সামনের লাইটটা নিভে গেল, অনেক চেষ্টা করেও সামনের লাইট জ্বালাতে পারছেন না। এখন কি করা, বাধ্য হয়ে ওখানেই গাড়ির স্টার্ট বন্ধ করে বসে আছেন আর জোরে জোরে আল্লাহ 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 বলে জিকির করা শুরু করলেন। কিন্তু কয়েকবার বলার পরে মনে হচ্ছে ওনাদের গলা দিয়ে আর কোনো আওয়াজ বের হচ্ছে না, মানে চাচ্ছেন জোরে জোরে জিকির করতে, কিন্তু কয়েকবার বলার পরে আর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। বাধ্য হয়ে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে ওনারা আল্লাহর নাম নিচ্ছে আর ভাবছেন যে আল্লাহ অজ্ঞান হই না কেন, অজ্ঞান হওয়ার পরে তো এগুলার কিছু দেখবো না, কিন্তু আরো কত কিছু যে দেখবো সামনে তা তো বুঝতে পারছি না, এত কিছু তো আসলে নেওয়া যায় না, একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলছে। তো কতক্ষণ যে ওখানে বসেছিলেন বলা যাবে না, মানে বলতে পারবেন না। যতক্ষণ ওখানে ওনারা বসেছিলেন একটা ঘোরের মধ্যে ছিলেন, হঠাৎ ফজরের আজানের শব্দ ভেসে এলো। আজানের পর চারপাশে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। তখন ওনারা গাড়ি নিয়ে ওনাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন কিন্তু ওই যে লাইটটাও জ্বলে উঠলো, কোনো সমস্যা নাই। তো একটু সামনে গিয়ে 3 রাস্তার মোড় একটা মসজিদের সামনে আবার গাড়িটা ওনারা থামান। মসজিদের সামনে দাঁড়িয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন যে গাড়ির পেছনে কিছু নেই, ওই যে একটা একদলা অবয়ব মানে 2টা দলার মতো কালো 2টা দলার মতো অবয়ব ছিল, ওগুলা কিছু নাই। তখন মোবাইলে ওনারা দেখলেন যে সকাল 5টা, বাস স্ট্যান্ড থেকে 7 কিলোমিটার দূরত্বের রাস্তা আসতে সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা, সেই রাতে ওই স্ট্যান্ড থেকে গন্তব্যে আসতে সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। ওই রাতের পর থেকে ওই সিএনজি ড্রাইভার কখনোই রাতের বেলা আর গাড়ি চালাতেন না, দিনের বেলায় চালাতেন। আর আরো বেশ কিছুদিন পরে উনি গাড়ি চালানো ছেড়ে দিয়েছিলেন। আর ওই ড্রাইভারের বাড়ি ছিল হচ্ছে বগুড়াতে। তো অন্যান্য যে ড্রাইভার ছিল পরবর্তীতে এই আমিন ভাই কথা বলেছিলেন অন্যান্য সময় যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, তো বলেছেন যে উনি আর এইদিকে গাড়ি চালান নাই, অল্প কিছুদিন দিনের বেলা গাড়ি চালাচ্ছেন, পরে উনি বগুড়ায় চলে গেছেন। তো এটাই ছিল ঘটনা। তো এই ঘটনার পরে অন্য কোনো ঘটনা মানে ওই যে ওই রাত্রে যে এই জিনিসগুলো দেখেছেন, এটা দেখার পর যে স্বপ্নে ভয়ানক স্বপ্ন দেখা বা তার সাথে এই জিনিসগুলো লেগে থাকা, এই ধরনের ঘটনা ঘটেনি। আর
এরপর থেকে শ্বশুরবাড়ি গেলে উনি দিনের বেলাতেই যাওয়ার চেষ্টা করতেন, রাতের বেলাতে আর উনি যান নাই। সবসময় দিনের বেলাতেই ওই দিক দিয়ে আসা যাওয়া করেন যখন শ্বশুরবাড়ি যান আর কি। তো ওই শ্মশান সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, যে জায়গাতে ভয় পেয়েছিলেন, ওই জায়গাগুলোর ছবি আমাদেরকে উনি দিতে চেয়েছেন। ছবিগুলো পেলে অবশ্যই আমরা আমাদের পেজ এবং গ্রুপে ইনশাল্লাহ পোস্ট করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমিন ভাই। খুবই ভয়ানক ঘটনা যেটা আপনার সাথে ঘটেছিল সেটা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করছি এই ঘটনাটি লিসেনারদেরও ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আর এমন ঘটনা আসলে যারা ফেস করে তারাই বুঝতে পারে কতটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি মানুষকে হতে হয়। আর ওই অবস্থাতে মাথা ঠিক রাখা যে কতটা কঠিন ব্যাপার। আমরা যে চিন্তা করি যে এই দোয়া পড়বো ওই দোয়া পড়বো, ওই অবস্থাতে কোনো কিছুই মনে আসে না। মানুষ এমন একটা অবস্থায় চলে যায় তার মাথা কাজ করে না, হতভম্ব হয়ে যায়, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, কোনোভাবেই অনেক জানা জিনিসও মনে আসে না। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আব্বা মারা যাওয়ার পর থেকে আমাদের জীবনে অনেক কিছু বদলে গেছে। বড় ভাই বাইরে কাজ নিয়ে ব্যস্ত থাকে সবসময়, বাসায় কম থাকে, কিন্তু আমি যেন ঠিক স্বাভাবিকই হতে পারছিলাম না। আব্বা মারা যাবার পর থেকে একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। আব্বার কাছে নাকি অনেকগুলো এন্টিটি আসতো। এটা আমরা ছোটবেলা থেকেই শুনতাম, আমি দেখতাম, আমি বুঝতাম। আব্বা এসব ব্যাপারে কখনো গর্ব করতেন না, বরং বলতেন এগুলো নিয়ন্ত্রণে না থাকলে মানুষ শেষ হয়ে যায়। কিন্তু আব্বা চলে যাবার পর মনে হচ্ছিল সেই অদৃশ্য জিনিসগুলো আমার পিছু নিয়েছে, আমার আশেপাশে ঘুরছে। এটা 2024-এর কোনো একটা রাত হবে। ওদিন আমি অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছিলাম না। ঘড়িতে তখন রাত প্রায় 2টা। বাড়ির ভেতর তখন নিস্তব্ধতা, কিন্তু আমার বুকের ভেতর কেমন যেন একটি অস্বস্তি ভাব লাগছিল। এটা নতুন কিছু না, আব্বা মারা যাবার পর প্রায় সময় আমার এমন হতো। রাত হলে মনে হতো কে যেন আশেপাশে হাঁটছে, ফিসফিস করছে। আমি উঠে বাইরে বের হলাম। শীতের রাত, কুয়াশা পড়েছে হালকা হালকা। আমাদের বাড়ি থেকে কবরস্থানটা খুব বেশি দূরে না, আবার আমাদের বাড়িটা এমন একটা জায়গায় যেখানে ঢাকা শহরের গরম লাগলেও এই জায়গাটায় শীত আসার আগেই হালকা ঠান্ডা লাগে শুরু করে। আমি হাঁটতে হাঁটতেই কবরস্থানের কাছে চলে গেলাম। এটা আমি প্রায়শই করি। ঘুম না আসলে আমি হাঁটি। আমার হাঁটতে হাঁটতে অন্য কোথাও যেতে ভালো লাগে না। মনে হয় একটা ডেস্টিনেশন আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে, আমি সেখানে যাই, আমার সেই ডেস্টিনেশনে যাই, যেখানে প্রায় সময় আমার সাথে আব্দুর রব সাহেবের দেখা হতো। যাই হোক, কবরস্থানের গেটটা অর্ধেক খোলা ছিল। ভেতরে ঢুকতেই কেমন একটা ঠান্ডা বাতাস আমার শরীরে এসে লাগলো। এটা আমার প্রায় সময়ই মনে হয়। চারিদিকে নীরবতা লাগে এবং নীরব থাকে ওই সময়টায়। আমি ধীরে ধীরে আব্বার কবরের দিকে হাঁটছিলাম। সত্য কথা বলতে কবরস্থানের গেট বন্ধ ছিল, কিন্তু আমাদের এই এলাকাতে এই কবরস্থানে ঢোকার জন্য কবরস্থানের একটা কর্নারের দেয়াল সব একটা ভাঙা ছিল, সেটা ঠিক হতো না এবং সেদিক দিয়ে প্রায় সময় লোকজন যাতায়াত করত। কি ধরনের লোকজন আপনাদেরকে বলতে বাকি নাই। বর্তমান সময়ে কবরস্থানের ভেতরে মানুষের আর সেই ধরনের ভয় কাজ করে না। সব ধরনের অনৈতিক কাজগুলো কবরস্থানের ভেতরেই হয়। কবরস্থান যেমন সবচেয়ে সেফেস্ট প্লেস আমরা বলি, আবার ঠিক তেমনিভাবে বর্তমান যুগের সাথে কবরস্থানের কোনো মিল নেই। আগে মানুষ কবর দেখলে ভয় পেত, এখন মানুষ কবর দেখলে নেশা করে। দূর থেকে একটা কুরআন পড়ার শব্দ পেলাম। আমি থমকে গেলাম। আমি এর মধ্যে বহুবার এসেছি, বহুবার যাতায়াত করেছি, কিন্তু আমি কখনো আমার বাবার কবরের কাছে বা আমাদের কবরের আশপাশে কখনো কুরআন পড়ার শব্দ পাইনি। আব্দুর রব সাহেব পেয়েছিলেন, আমাকে বলেছেন, কিন্তু আমি পাইনি। আমি থেমে গেলাম। কবরস্থানে এই সময় এমনিতেও কেউ আসে না, আর অত রাতে কেউ কুরআন পড়বে বলে আমার মনে হয় না। আসছিল শব্দটা আব্বার কবরের পাশ থেকে। আমি এগুচ্ছি, ভয় লাগছিল না, কিন্তু বুক
কেমন জানি একটি ধক ধক টাইপের বলে আমার হার্ট বিটটা বেড়ে গেছিল। ধীরে ধীরে একটু সামনে এগিয়ে গেলাম, দেখলাম জিনিসটা দেখার আগেই শরীর কাঁপা শুরু হয়ে গেল। কবরের পাশে একজন বসা, আব্বার ঠিক কবরের বাম পাশে, খুব শান্তভাবে কুরআন তেলাওয়াত করছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল আব্বা, খুব পরিষ্কার। যদি দূর থেকে কেউ আব্বার পেছনটা দেখে তাহলে আব্বাকেই মনে হবে। আমার কাছে আব্বাকে দেখে আব্বাই মনে লাগছিল। একই ভঙ্গি, একইভাবে বসে বসে আছে। এক মুহূর্তের জন্য আমি বলে ফেলছিলাম আব্বা, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল আব্বার কথা। আব্বা বলেছিলেন, আমি মরার ভয় পাই না, তোরাও মরার ভয় পাইস না, ওস্তাদরা আসতে পারে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝে গেলাম এটা আমার আব্বা না, এটা হয়তো সেই ওস্তাদদের মধ্যে কেউ একজন যারা আগে আব্বার কাছে আসতো, যারা আমার পিছু নিয়েছে, আমার পেছনে ঘরে আমাকে ধরতে চায়। আমি দূর থেকে জিয়ারত করার চেষ্টা করলাম, সামনে এগোলাম না। এসব জায়গায় আমাকে আর ভিড়তে ভালো লাগে না। বুকের ভেতর একটা ভয় কাজ করছিল। আবার আব্বাকে দেখে আব্বার কবরটা ছেড়ে চলে যেতেও মন চাইছিল না। আমি দূর থেকেই ফিস ফিস করে বললাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আব্বার জন্য দোয়া করলাম। কুরআন পড়ার শব্দটা তখনও আমি পাচ্ছি। এরপর আর পেছনে তাকাইনি, ধীরে ধীরে কবরস্থান থেকে বেরিয়ে আসলাম। আমার বড় ভাই বলে, যা হবার তা হয়েছে, আল্লাহর ইচ্ছায় হয়েছে। এবং আমি দেখি সে নিজেকে বেশ ব্যস্ত রাখে। কিন্তু আমি না রাতগুলোতে ঘুমোতে পারি না। ভয়, অস্থিরতা আমার সবসময় কাজ করে। আমি কবরস্থানের কাছে চলে যাওয়ার জন্য চেষ্টা করি, কখনো দূরে দাঁড়িয়ে থাকি। এবং সেদিনের পর থেকে প্রায় সময় ওই গেটের সামনে দাঁড়ালো আমার কাছে মনে হয় কেউ কবরস্থানে কোরআন পড়ছে। জাগে সে কথা। 2025 সালের কথা বলি। আব্বা তো অনেকদিন যাবত হয়ে গেল মারা গেছে। আমি বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলাম। আকাশটা তখন থেকেই ভারী ছিল। কিছুক্ষণ পর শুরু হলো মুষলধারে বৃষ্টি। রাস্তা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। ছাতা ছিল, কিন্তু বাতাস আর বৃষ্টিতে সেটা কোনো কাজে আসছিল না। আমি তাড়াতাড়ি হাঁটছিলাম। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ এসে আমার চোখ চেপে ধরল। আমি একটি কথা বলি, আমি মাঝখান দিয়ে কিন্তু বেশ কয়েকটি কাজে আব্দুর রব সাহেবের সাথে গিয়েছিলাম। যাই হোক, সেটা আমি কন্টিনিউ করতে চাই না, কারণ সেখানে বেশ কিছু মিসহ্যাপ হওয়ার কারণে আমি সেগুলো মনে করতে চাই না। কিন্তু প্রতিদিনের ভয় আমাকে প্রতিদিনই ধরে বসে। ভয়গুলোর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসেনি। আমি ভয় পাই, আমি প্রতিদিন ভয় পাই। যাই হোক, মনে হলো পেছন থেকে কেউ আমাকে আমার চোখটা চেপে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই চোখ পুরো ঢেকে গেল আমার। আমি হাত দিয়ে সরাতে চাইলাম, কিন্তু শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। এরপর কতক্ষণ কেটেছে, কত দিন কেটেছে আমি জানি না। মনে হলো আমার যখন চোখ খুলেছে ওই সময় আমার ওই স্প্যানটা বেশ অনেক দিনের। চোখ খুললাম, আমি বুঝতেই পারলাম না আমি আসলে কোথায়। অন্ধকার একদম চারপাশ, কিন্তু সেই অন্ধকারের ভেতরেও কেমন একটা অদ্ভুত ভালো লাগা ছিল। আলো ছিল। এই আলোটা এমন যে এটা আলোটা আছে আবার নেই। আমি সামনে তাকাই, দেখলাম বিশাল একটা কাফেলা আমার দিকে এগিয়ে এসছে। বড়, বেশ বড় কাফেলা। মনে হচ্ছে অনেক মানুষ আছে, মানুষের অবয়ব আছে। আবার মনে হচ্ছে না, অল্প কয়েকজন মানুষ। যত কাছে আসছে মনে হচ্ছে না, কাফেলাটা বেশি বড় না। আমি দেখলাম একটা খাটিয়া, পুরো খাটিয়াটার সবুজ গিলাফে ঢাকা। খাটিয়াটার হাতলগুলা দেখা যাচ্ছে না, কিন্তু সেটার আকার আমি আসলে বোঝাতে পারবো না, আমি জীবনে দেখিনি। খাটিয়াটা এত লম্বা ছিল যে ঠিক মতো মাপা কঠিন। আমার আন্দাজে 50-60 ফুট তো হবেই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এত বড় খাটিয়া মাত্র 4 জনই কাঁধে নিয়ে এসছে। সংখ্যা মানুষ খুবই কম। আমি বুঝতে পারছি আমার সাথে খুব স্বাভাবিক কিছু ঘটছে না, কারণ আমি এসব ব্যাপারে বেশ অভ্যস্ত। আমার পাশে আশপাশে কিছু ঘোরাফেরা করছে, সেটা আমি টের পাচ্ছি, এবং সেটা আসতে শুরু করছে সামনাসামনি, সেটা তো বলতে বাকি নাই। তবুও খাটিয়াটা যেন কোনো কষ্ট ছাড়াই এগিয়ে যাচ্ছে। অদ্ভুত একটা গন্ধ।
এই গন্ধটা খুবই ডিফারেন্ট। আমি জানি না সবাই খুব সুন্দর আতর, কড়া আতর না, মানে লাইট আতরের টাইপের একটি গন্ধ আমি পাচ্ছিলাম। সেই গন্ধটা এতটাই সুন্দর ছিল যে আমার শরীরটা কাঁপছিল, মনে হচ্ছিল আমি একটা নেশার মধ্যে পড়েছি। আমি বুঝে উঠতে পারছিলাম না কেন এই নেশাটা আমার লাগলো। আমি নিজে ওদের সাথে হাঁটা শুরু করলাম, মনে হচ্ছিল আমি একটা রোবট, আমাকে কেউ কন্ট্রোল করছে। যদি কোনো সাধারণ মানুষ আমাকে তখন দেখতো, তখন মনে হতো আমি যেভাবে হাঁটছি স্বাভাবিক না, এবং আমি একা একা হাঁটছি, আমার পাশে কেউ নেই। অদ্ভুত কাফেলা। কালেমার শব্দ পাচ্ছি। হাঁটার সময় আমি একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। সেই কালেমার শাহাদাত পড়ছে, সেটা সাধারণভাবে পড়া না, এটা মনে হচ্ছিল কেউ কান্না করছে আর বিকট শব্দে কালেমা পড়ছে। চারিদিকে প্রতিধ্বনি হচ্ছিল, আমার বুক কাঁপছে। হঠাৎ কেউ একজন আমার সামনে এগিয়ে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। অন্ধকার, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি কাপা গলায় বললাম, আমরা আসলে কোথায় যাচ্ছি? এই অন্ধকারের মধ্যে তার দৃষ্টিটা এতই তীক্ষ্ণ ছিল, মনে হচ্ছিল সে আমার দিকে তাকিয়ে খুব রাগান্বিত স্বরে বলল, আমার নাম সারাফিয়াল। নামটা কি শুনেছেন আগে কখনো? আমি বললাম, না, আমি এই ধরনের নাম কখনো শুনিনি, অদ্ভুত নাম। সে আবার বলল, এই নাম তোমাদের দুনিয়ার নাম না। আমার গাটা শিউরে উঠলো, মনে হলো যে দুনিয়া হয়ে আলাদা হয়ে গেছে, আমাদের একটা দুনিয়া, তাদের একটা দুনিয়া, সেটা তিনি বোঝাতে চাইলেন। সে বলেছে, আজকের এই দিনে তোমার আব্বা ইন্তেকাল করেছে। আমার বুকটা ধক করে উঠল। সে বলল, আমি বুঝাতে চাইলাম মানে কি? সে বলল, তাদের যে ডেট, সেই ডেট অনুযায়ী আজকে আমার আব্বা ইন্তেকাল করেছে। সে আমাকে বলল, আমি তোমার আব্বার কাছে আসতাম, আমি তার অনেক বড় ভক্ত। ওই সময় আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, গলা শুকিয়ে যাচ্ছিল। তাকিয়েছিলাম শুধু তার দিকে, তাকিয়ে থাকা ছাড়া কোনো অপশনই ছিল না। আবার তাকিয়েছিলাম, সেটা যদি আপনাদেরকে বোঝাতে চাই সেটা আমি বোঝাতে পারবো না। আমি অন্ধকারে তাকিয়ে আছি, কোথায় তাকিয়ে আছি আমি জানি না, কিন্তু আমি মনে হচ্ছিল আমি কোথাও তাকিয়ে আছি। বিশাল কবর। কাফেলাটা তখন একটা জায়গায় থামলো। সেই জায়গাটায় কবর করা হচ্ছে, এবং সেই কবরের আকার, যেই লাশ আছে সেই লাশের আকার থেকে বেশ বড়। এত বড় কবর আমি দেখিনি। কবরের ভেতরে সুগন্ধি ছড়িয়ে দেওয়া হচ্ছিল, মনে হচ্ছিল কেউ গোলাপ জল ছিটিয়ে ছিটিয়ে কবরের ভেতর থেকে গন্ধ বের করা ট্রাই, সুগন্ধি বের করা ট্রাই করছে। ছড়িয়েও যাচ্ছে গন্ধটা। অন্ধকার চারিপাশে, পুরা জায়গাটা আলোতে ভরা, কোনো বাতি নেই, তবুও আলো আছে। কি আশ্চর্য! আমার ভয়ে আমি দাঁড়িয়ে আছি, শরীর কাঁপছিল। এই অ্যাক্টিভিটিসগুলো আমি আসলে বোঝাতে পারবো না। আমাকে সারাফিয়াল বলল, তোমার আব্বা আমাকে খুব সম্মান করতেন। এই বলে সে খাটিয়ার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছিলাম না আসলে সে কি বোঝাতে চাইছে। এই বিশাল খাটিয়ার ভেতর কে আছে? আমি জিজ্ঞেস করলাম, কে এখানে? সে একটু হাসলো, বলল, সবকিছু বলতে হবে? তুমি দুর্বল, তোমার বুক ধক করছে। সে ধীরে ধীরে বলল, যাদের মন নরম তাদের কাছে পৌঁছানো কিন্তু সহজ। আমার হাতটা ঠান্ডা হয়ে গেল। দেখছি অন্ধকারের ভেতরে সেই বিশাল খাটিয়াটা খুব আলোকসজ্জার সাথে সাথেই ধীরে ধীরে নিচে নামানো হলো। আমার কাছে মনে হলো আমার চোখের ভেতরে একটা অদ্ভুত শক্তি দিয়ে দিয়েছেন তখন আল্লাহ। চারজন খুব সহজেই সেটা কবরের ভেতরে রাখলো। আমি অবাক হয়ে দেখছি, এত বড় একটা জিনিস চারজন মানুষ এত সহজে নামিয়ে ফেলল। অবয়ব তো মানুষেরই, অসম্ভব কিন্তু কিছু জায়গায় সম্ভব। গিলাফটা একটু নড়ল। আমি পেছনে সরে গেলাম, মনে হচ্ছিল ভেতর থেকে কেউ নড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ভেতরে কে? সারাফিয়াল আমার দিকে সরাসরি তাকালো, চোখ অদ্ভুত করে বলল, যাকে তোমরা ভয় পাও। আমার বুকের ভেতর তখন কি জানি হচ্ছে, আমি জানি না। মনে হচ্ছিল এখনই হার্টবিট অনেক বেড়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যে স্ট্রোক করব।
অন্ধকার, বাতাস তখন বইতে শুরু করলো। আমার কাছে মনে হলো আলোটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কান্নার শব্দ আমি খুব জোরে শুনতে পাচ্ছি। এও শুনতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ। মনে হচ্ছিল সেই শব্দ পুরো আকাশে ছড়িয়ে পড়ছে। কালেমার এত পাওয়ার, মনে হচ্ছিল আলোকিত হয়ে গেছে সবকিছু। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলছি। হঠাৎ আমার কানে একটা শব্দ আসলো, হুজাইফা। আমি চোখ খুললাম, খুব সুরেলা ভাবে আমার নামটা কি জানি ডাকলো। আমি দেখলাম আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, বৃষ্টি তখনও পড়ছে, আমি একা, চারিদিকে কেউ নাই, কোনো কাফেলা নাই, কোনো কবর নাই। আমি হাঁপাচ্ছি, এই রাস্তাটা আমি চিনি না। মনে হচ্ছিল সবকিছুই একটা স্বপ্ন। এই জিনিসটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমার হাতে সেই কাফেলার সুগন্ধ বা সুগন্ধি লেগেছিল। বাসায় ফিরবো, কিন্তু বাসা কোথায়? রাস্তা তো চিনছি না। মা সবাই নিশ্চয়ই অদ্ভুত অবস্থায় আছে, সবাই নিশ্চয়ই আমাকে খোঁজ করছে। আমি চেষ্টা করছি সারাটা রাত আমার বাসা খোঁজার, কিন্তু আমি বাসা খুঁজে পেলাম না। আমি কোথায় আছি আমি জানি না, কিন্তু আশেপাশে আমি যাই শুনছি, আমি যার সাথেই যাকেই দেখছি, আমার কাছে মনে হচ্ছে না এই ভঙ্গিগুলো আমার আশপাশের মানুষের কারো। আমি খুব অবাক হয়ে যাচ্ছি সবকিছুতে। আমার ফোনের নেটওয়ার্ক কাজ করছে না। মোবাইল ফোন আমার যে পকেটে ছিল সেটাতে কোনো নেটওয়ার্ক নাই। আমি এমন একটা জায়গায় আছে, মনে হচ্ছে আমার নেটওয়ার্ক কেউ জ্যাম করে রেখেছে। পাচ্ছি না কোনোভাবে। আমি এই পাশ ওপাশ মোবাইল ফোন দিয়ে চেষ্টা করছি নেটওয়ার্ক কানেক্ট করার, কিন্তু কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। আমি যেই পাশ দিয়ে হাঁটছিলাম সেই পাশটা অনেকটা বিলের মতো একটি জায়গা। বিল বলতে জায়গাটা খালি, ডোবার মতো। বাম পাশে দোতলা দোতলা কয়েকটা ঘর বাড়ি আমি পার করছি। একটু সামনে যে একটা খাম্বা দেখলাম, যেটা ল্যাম্পপোস্ট তখনও জ্বলছে। হাতের ডান দিকেই মোড় নিতেই দেখলাম একটি হাসপাতাল। আমি যে জায়গায় আছি সেই জায়গাতে হাসপাতাল থাকবে, এই জিনিসটা আমি চিন্তাও করতে পারিনি। হাসপাতালের নামটা হচ্ছে অ্যাপোলো হাসপাতাল। এখন অ্যাপোলো হাসপাতাল শুনে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে অ্যাপোলো হসপিটাল বাংলাদেশ না, এটা অ্যাপোলো স্পেশালাইজ হসপিটাল। আমি কাদাপাড়ায় আমার নিজেকে খুঁজে পেলাম। ফুলবাগান একটি এলাকা, কাদাপাড়া ফুলবাগান, কানকুর গাছি বলে, কলকাতাতে। আমি কিভাবে এখানে এসেছি আমি জানি না, কে আমাকে এখানে নিয়ে এসছে আমি জানি না। বাড়ি যাবার পরিকল্পনা করার জন্য এখন আমাকে ওয়েট করতে হবে সকাল পর্যন্ত। ভয় পাচ্ছিলাম না, কেন জানি মনে হচ্ছে না আমি বাড়ি যেতে পারবো। ভয় পাচ্ছি না, কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে ওই সময় বাংলাদেশে ফেরাটা আমার জন্য বেশ কঠিন ছিল। বাংলাদেশের সাথে সম্পর্ক তখন বাংলাদেশের এই কলকাতার খুব খারাপ, বাট আমি সামহাও সেখানে এসেই ফেসেছি। যাই হোক, বর্ডার দিয়ে ক্রস করে সংক্ষেপে শেষ করছি। বাড়িতে আসার পর জানতে পারলাম আমি প্রায় মাস খানেক বাড়ির বাইরে ছিলাম। এটা দিয়েই শুরু করছি আপনাদের সবার সাথে। আমাকে আলিফ ভাই অনেক কষ্টে অনেক জোর করে বলেছেন কিছু লেখার জন্য। আমি লিখব, আপনাদের জন্য লিখব, আমার আব্বার জন্য লিখব। লেখা কষ্ট, এই যে আমি লিখছি আমার হাত মচকে যাচ্ছে, ডান বাম হচ্ছে, আমি পারছিলাম না লিখতে। কিন্তু আলিফ ভাইয়ের অলমোস্ট জোরাজোরির কারণেই আপনাদের কাছে এই ছোট দুটো কথা বলতে এসেছি। হয়তো এটাই শুরু, অনেক কথা বাকি, অনেক কিছু বলার বাকি। রেফায়েত সাহেব অনেক পরিচিত ছিল আপনাদের কাছে। আপনাদের ভালোবাসার কারণে রেফায়েত ভাই আজও আমার ভেতরে, আপনাদের ভেতরে জীবিত। আমার বাবা কিন্তু খুব বড় সেলিব্রিটি না, কিন্তু রাস্তাঘাটে প্রতিমধ্যে যখন আমার বাবার নাম কেউ শোনে, কিছু কিছু এলাকার লোকজন না আমাদেরকে জায়গা পেতে বসতে দেয়। হয়তো আমাদের এই এত বড় যোগ্যতা নাই যেখানে বসার, কিন্তু আমরা বসি, আমাদেরকে বসায় মানুষ আদর করে। যখন অনলাইনে আপনাদেরকে এখনো শুনি রেফায়েত ভাইয়ের কথা,
যখন আলিফ ভাইয়ের ইউটিউব চ্যানেলে যে আমার আব্বার ঘটনাগুলো শুনি, মনের অজান্তেই চোখের পানি আমার কাছে আমাদের দুই ভাইয়ের চোখে চলে আসে। আমি আরও ডিটেলস আপনাদের অনেক কথা বলবো, আমি এখন বলতে পারছি না, কারণ আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এই ব্যথাটা সহ্য করবার মতো ব্যথা না, এই ব্যথাটা অনেক দিন যাবৎ থাকবে। আমি যে আপনাদের সাথে কথা বলছি এটার কারণেই থাকবে। আসবো, আমি ভয় পাই না এখন আর। ভয় লাগলেও সেটাকে ভেতরে ভেতরেই রেখে দিই। ভয়টা আমার একটা কবিতার বইয়ের মতো, আমি পড়লাম, পড়া শেষ হলে বইটা বন্ধ করে দিই। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি কোনো কথা বানিয়ে স্ক্রিপ্ট করে আপনাদেরকে বলে শোনাইনি, যা আমার ভেতর ঘটছে তাই শুনিয়েছি। এবং এতটুকু বলতে চাই, আলিফ ভাইকে পছন্দ করার একটা মাত্র কারণ হচ্ছে তিনি স্ক্রিপ্টেড কিছু বলেন না। স্ক্রিপ্টেড কিছু বললে সেটা শুনতে ভালো লাগে, কিন্তু সেটার মধ্যে সত্যতা থাকে না। মিথ্যা দিয়ে মানুষের মন জয় করা সহজ, কিন্তু সত্য কথা বিশ্বাস করানো কঠিন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হুজাইফা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ বকুল ইসলাম। উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, এটি ওনার দ্বিতীয় ঘটনা। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি উনি ওনার আব্বু আম্মুর মুখ থেকে শুনেছিলেন। ঘটনাটির সময়কাল 1975-76 সাল এরকম হবে বা কাছাকাছি সময় হবে। তৎকালীন বকুল ভাইয়ের দাদাদের অনেক জমি ছিল, ওনারা কৃষি নির্ভর ফ্যামিলি ছিলেন। গ্রামের ভাষায় এই ধরনের পরিবারকে গেরস্থ পরিবার বলে। অবশ্য এসব কৃষিকাজ এবং পরিবার পরিজন দেখাশোনার জন্য ওনার আব্বা মানে বকুল ভাইয়ের আব্বা দুইটা সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। সেনাবাহিনীতে চাকরি নিয়েছিলেন, সেটাও ছেড়ে দিয়েছিলেন। পরে পুলিশের চাকরি নিয়েছিলেন, সেটাও ছেড়ে দিয়েছেন। পরবর্তী আর একটা সরকারি চাকরি নিয়েছেন, ওটাতে এখন উনি কর্মরত রয়েছেন। তো মূল ঘটনাতে আসি। ওনার দাদারা 3 ভাই ছিলেন। ওনার দাদাদের নাম যথাক্রমে মরহুম সিরাজ শেখ, মরহুম দিরাজ শেখ, মরহুম মেসের আলী। তো ঘটনাটি ঘটেছে ওনার ছোট দাদা মেসের আলী শেখের সাথে। তৎকালীন ওনাদের যে জমিগুলো ছিল সেগুলোতে শীতের সময় ছোলা, বুট এবং বাদাম চাষ করা হতো। রাতের বেলা যদি এই জমিগুলো পাহারা না দেওয়া হতো তাহলে বুনো শূকর এগুলোতে আক্রমণ করত, এগুলো নষ্ট করত, খেয়ে ফেলতো। আবার অনেকে চুরি করে নিয়েও যেত, এই জন্য পাহারা দিতে হতো। তো ওনার ছোট দাদা এই পাহারাদের কাজটি করতেন। ফসলের জমিগুলো পাহারা দেওয়ার জন্য জমির এক পাশে মাচার মতো করে একটি উঁচু ঘর বা টং ঘর বানিয়েছিলেন দাদা। তো ওই টং ঘরটা একটু উঁচু রাখা হতো এই জন্য যেন রাতের বেলা শেয়াল কুকুর বা বুনো শূকর, এই ক্ষতিকর পশু প্রাণীগুলো এইগুলো আক্রমণ করতে না পারে। ঘটনাটা যেই রাত্রে ঘটে, ওই দিন আবার ওনাদের বাড়িতে তেলের পিঠা বানাচ্ছিলেন। তো এই যে বকুল ভাইয়ের মা, বড় মা, দাদি এনারা মিলে, মানে বাড়ির যারা মহিলারা ছিলেন তারা আর কি। তো তখনও ছোট দাদা কিন্তু বিয়ে করেন নাই। এই যে মরহুম মেসের আলী শেখ দাদা, উনি কিন্তু বিয়ে করেন নাই। পিঠা বানাতে বানাতে সন্ধ্যা পার হয়ে রাত নেমে আসে। তো ছোট দাদারও ফসল পাহারা দিতে যাওয়ার সময় হয়ে যায়। তো ছোট দাদা রাতের খাবার খেয়ে দাদি এবং অন্য যারা ছিলেন তাদেরকে বলেছিলেন যে আমার এখন পিঠা খাওয়ার সময় নাই, অনেক দেরি হয়ে গেছে, না জানি আবার ফসল চুরি করে নিয়ে গেল কিনা, নাকি আবার শূকরের পাল আক্রমণ করে পুরো ফসল ক্ষেত নষ্ট করে দিল। এতে ভালো হয় পাতিলের মধ্যে কিছু পিঠা আমাকে দিয়ে দাও, আমি টং ঘরের মধ্যে বসে বসে খাবো আর ফসলগুলা পাহারা দিব, তাহলে আমার সময়টাও ভালোভাবে পার হয়ে যাবে, আমার ফসলটাও পাহারা দেওয়া হবে। তো বাড়ির সকলে কথা শুনে নিষেধ করেছিল যে না না না, পিঠা নিয়ে যাওয়া যাবে না, এইভাবে পিঠা মাঠের মধ্যে বসে খাওয়া যাবে না। কিন্তু ছোট দাদা কিছুতেই পিঠা না নিয়ে যাবেন না। পিঠা উনি খাবেন, আবার এখন খাওয়ার সময়ও নাই, নিয়েই যাবেন উনি, কি আর করা। ছোট দাদা আবার একটু একগুঁয়ে এবং খুব সাহসী মানুষ ছিলেন, আবার সুঠাম দেহের অধিকারীও ছিলেন, কোনো কিছুতেই ভয় পেতেন না। তো ছোট দাদার জন্য পাতিলের মধ্যে কিছু পিঠা দিয়ে দেওয়া হয়। এক হাতে হারিকেন আর আরেক পাতিলের মধ্যে কিছু পিঠা নিয়ে রওনা হলেন টংঘরের উদ্দেশ্যে। বাড়ি থেকে কিছুটা দূরে যাওয়ার পর ছোট দাদা পাতিলের থেকে একটা পিঠা বের করেছেন আর খেতে খেতে যাচ্ছেন, মনে করছেন যে খেতে খেতে যাই। কিছুক্ষণ পরে পেছন থেকে কে যেন নেকা নেকা কণ্ঠে বলে ওঠে ওই ছোট দাদাকে আর কি, কিরে মেসের, পিঠা কি একাই খাবি? আমাকে একটা দে না,
কতদিন পিঠা খাই না। ছোট দাদা প্রথমে বুঝতে পারেননি যে পিঠাটা চাইলো কে। ছোট দাদা ভেবেছিলেন মাঠের মধ্যে কত মানুষই তো জমির ফসল পাহারা দেয়, তারা হয়তো পিঠার গন্ধে তারা পিছনে চলে এসেছে, খাওয়ার ইচ্ছা করছে, চাচ্ছে। তো ছোট দাদা পেছন দিকে ঘুরে দেখেন যে কেউ নাই। তারপর আবার পেছন থেকে একই কথা বলে ওঠে, কিরে মেছের, পিঠা দে না রে ভাই, কতদিন পিঠা খাই না। তখন এই মেছের দাদার বুঝতে বাকি থাকে না যে আসলে ঘটনাটা কি। এর পিছনে আরো একটা কারণ ছিল। সেই কারণটা হচ্ছে ওনার চারদিকে মাছের যে আইস থাকে, এই আইস পচা গন্ধে চারদিকে ভরে গেছে। তখন মূলত বুঝতে পেরেছেন এ তো একটা পিশাচের আগমন ঘটেছে। তখন দাদা পিশাচটাকে বলতে থাকে, দেব রে দেব, একটু পরে দেব, আগে টং ঘরে যাই। তো দাদা এই কথা বলতেছে আর পিঠা বের করে খাচ্ছে। আর পিশাচটা কিন্তু পিছন থেকে চাচ্ছে যে আমার পিঠা দে না, পিঠা দে না। আর দাদা কিন্তু বলতেছে যে দেব দেব, চল আমার সাথে চল। এখন পিশাচটাও পিছু ছাড়ে না, চাইতেই থাকে। আর দাদাও বলে যে একটু পরে দেবো, একটু পরে দেবো। এমন করতে করতে দাদা সবগুলো পিঠা প্রায় খেয়ে ফেলেছে। পাতিলের মধ্যে তখন একটা পিঠা থাকে। তখন ওই পিশাচটা বলে ওঠে, কিরে মেসের, তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস কেন? তোর পাতিলের মধ্যে তার একটা পিঠা আছে, ওইটা আমাকে দে। এভাবে তো মিথ্যা বলা ঠিক না, তুই না মানুষ, আশরাফুল মাখলুকাত। তো একথা শোনার পর এই মেসের দাদা বলে, আচ্ছা ঠিক আছে চল, টং ঘরের কাছে গিয়ে পিঠাটা তোকে দেব। এই কথা বলে দাদা ওই পিঠাটাও খেয়ে ফেলেন। তখন ওই পিশাচটা ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, মেসের, কাজটাকে তুই ভালো করলি, তুই দিতি না, আমাকে বলে দিতি যে দেব না, আমি চলে যাইতাম। আমাদের কি খাইতে ইচ্ছা করে না? কিন্তু তুই এভাবে আমাকে ধোকা দিলি কেন? এটা তো ঠিক না। তোরা শুধু মানুষদেরকে মনে করিস যে তোরাই ভালো, আমাদের মধ্যে ভালো আছে, কিন্তু আমাকে তুই ধোকা দিলি কেন? এই কাজটা তুই ভালো করলি না তো। এখন আমি তো তোকে ছাড়বো না। এই বলেই ওই পিশাচটা ক্ষিপ্ত হয়ে এই মেসের দাদার উপর হামলা করে। দাদাও ওইটার সাথে ধস্তাধস্তি শুরু করে। তো এরকম করে বেশ খানিকক্ষণ এরকম ধস্তাধস্তি, ঘুষাঘুষি, কিলাকিলি, পিটাপিটি চলছে। তো দাদা কতক্ষণ ধরে তার সাথে এরকম ধস্তাধস্তি করছে বলতে পারে না। আর পিশাচটার সাথে কোনোভাবেই মারামারি করে উনিও পেরে উঠছিল না। একবার কি হয়, এই ধস্তাধস্তির একটা পর্যায়ে পিশাচটা দাদার বুকের উপরে উঠে বসে। তখন দাদা খেয়াল করে এই পিশাচটার নাক বেশ লম্বা এবং চোখা। দাদা কি করেছে, উনি ওই নাকের সামনের অংশ ওনার মুখের কাছাকাছি ছিল, তো কামড় দিয়ে ধরেছে। এমন জোরে কামড় দিয়েছে যে ওই পিশাচটা ওই কামড় খেয়ে হঠাৎ করে দুর্বল হয়ে পড়ে, অনেকটা নেতিয়ে পড়ে। আর দাদা তো কামড় ছাড়ে না। তখন পিশাচটার এই দুর্বলতা দাদা কিন্তু বুঝতে পারছে যে এই পিশাচটার সব শক্তি এই নাকের মধ্যে। এই নাকের কামড় খাওয়ার সাথে সাথে সে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারছে না। আর দাদাও কিন্তু সুযোগ পেয়ে কামড় ছাড়ে না। দাদা কি করেছে, ওই কামড় দেওয়া অবস্থাতেই ইচ্ছা মতো ওই পিশাচটাকে ঘুষি মারছে, কিল মারছে। এর মধ্যে কি হয়, একটা লাঠিও পেয়ে যায়। ওই কামড়, নাক তো অনেক লম্বা, তো নাকের একটা অংশ কামড় দিয়ে ধরে রেখেছে আর উনি সমানে পিটাচ্ছে। কিন্তু পিশাচটার শরীরে এত দুর্গন্ধ ছিল, উনি আসলে চাইলেও এই নাকটাতে বেশিক্ষণ কামড় দিয়ে ধরে রাখতে পারছিলেন না। একটা সময় উনি ছেড়ে দেন, মানে কামড়টা উনি ছেড়ে দেন। এরপরে উনি দৌড়ে বাড়ির দিকে আসতে থাকেন, চিৎকার করতে থাকেন। মাঠের মধ্যে আরো অনেক লোকজন তখন মানে চলে আসছে আর কি। তখন তো খুব বেশি রাত হয় নাই। তো লোকজন দাদাকে দেখে ফেলেছে। দাদা যখন ওই লোকগুলোর কাছে গেছে উনি অজ্ঞান হয়ে যান। তখন লোকগুলো তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তৎকালীন তো আসলে গ্রামে ডাক্তার ছিল না, ওই কবিরাজ বা মসজিদের হুজুর তাদেরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। আর উনি তো তখনও বলতে পারেন না আসলে কি হয়েছে। তবে বাড়ির লোকজন বুঝতে পেরেছিলেন যে যেহেতু পিঠা নিয়ে গিয়েছিলেন নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে। আস্তে আস্তে যখন জ্ঞান ফেরত আসে তখন সব ঘটনা সকলকে খুলে বলে। তখন ওই রাত্রেই, তখন তো রাত বেশি হয় নাই, তখন ওই রাত্রেই লোকজনদেরকে নিয়ে
ওইখানে যায় যেখানে মূলত এই ধস্তাধস্তিটা হয়েছিল। ওখানে যাওয়ার পর উপস্থিত লোকজন সবাই দেখে ওই ফসলের ক্ষেত যেখানে ধস্তাধস্তি হয়েছিল ওখানে অনেক ক্ষতি হয়েছে, ওখানে ধস্তাধস্তি হয়েছে সেই চিহ্ন স্পষ্ট হয়ে আছে। আর পাশেই একটা বেশ বড় একটা কাক ঠোঁট ভাঙা অবস্থায় মরে পড়ে আছে। মসজিদের হুজুর সেটা দেখেই চিহ্নিত করেন যে এটা হচ্ছে সেই পিশাচ। পরে হুজুরের কথা মতো ওই কাকটাকে পার্শ্ববর্তী একটি জায়গায় মাটি চাপা দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই মেসের দাদা আর কখনোই পুরোপুরি সুস্থ হন নাই। উনি এরপর থেকে আর তেমন কোনো খাবার খেতে পারতেন না। উনি নাকি পানি খেতে গেলে একটা পচা গন্ধ উনি অনুভব করতেন। কোনো খাবার না খেতে খেতে 1 মাসের মধ্যে ওনার শরীর অনেক শুকিয়ে যায়, অথচ উনি ছিলেন বেশ সুঠামদেহী একজন মানুষ। আর বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ওনার উপর ভর করে। এরকম 2-3 মাস বেঁচে ছিলেন উনি। এরপর অসুস্থ অবস্থাতে উনি মারা যান। ওনাকে কিন্তু অনেক ঝাড়ফুঁক করা হয়েছিল, অনেক কবিরাজি বলেছিলেন যে আসলে এটা জিন ঘটিত সমস্যা না, অন্য সমস্যা। আর জিনদের সাথে যারা এরকম ধস্তাধস্তি করে এদের পরিণতি এরকমই হয়, একটা অসুস্থতা ভর করে, আস্তে আস্তে শুকিয়ে যায়, মারা যায়। এইগুলো থেকে আসলে খুব অল্প সংখ্যক মানুষই ফিরতে পারে, তবে অধিকাংশ মানুষেরই শরীরের শক্তি কমে যায়। তো এগুলো অনেকে বলেছিলেন। তো ছোট দাদা কিন্তু মারা গিয়েছিলেন। উনি মারা যাওয়ার বছরখানেক পর ওনার পাশের বাড়ির একজন বিয়ে করেছে, একজন ব্যক্তি। তো ওনার তো নতুন বউ, ওই নতুন বউকে নাকি জিনে ধরেছে। তো কবিরাজ যখন চিকিৎসা শুরু করে তখন এলাকায় হইচই পড়ে যায়। মানে ওই সময় জিনে ধরা রোগীদের চিকিৎসা করতে গেলে এলাকায় হইচই পড়ে যেত, অনেক মানুষ কৌতূহলী হয়ে সেটা দেখতে আসতো। তো তখন ওই আমাদের এই যে বকুল ইসলাম ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন, ওনাদের বাড়ির একজন যিনি এই বকুল ইসলাম ভাইয়ের জ্যাঠাতো ভাই হয়, উনি গিয়েছিলেন সেটা দেখতে। তো কবিরাজ যখন ওই জিনটাকে হাজির করে বিভিন্ন ধরনের জিজ্ঞেস করছে যে তুই কে, কোত্থেকে আসছিস, তখন সে জানায় যে পাশের সেই পুকুর পাড়ে একটা হিজল গাছে থাকে। নতুন বউ যখন ওই পুকুর পাড়ে গিয়েছে তখন তার উপর সে আসর করেছে। এমত অবস্থায় ওই জ্যাঠাতো ভাইকে দেখে ওই জিনটা বলে ওঠে, আরে এই মেসেরের নাতিরে কে ডাকছে? ওর দাদা তো আমাদের গোত্রের একজনকে মেরে ফেলেছে, আমারে কেউ মারবে নাকি? ওরা তো লোক ভালো না রে, এই আমারে মারিস না, আমি চলে যাচ্ছি। এই কথা বলতে বলতে মানে কবিরাজের আর কোনো কাজ করতে হয় নাই, এই বকুল ইসলাম ভাই জ্যাঠাতো ভাইকে দেখেই ওই জিন পালিয়ে যায় এবং বলে ওঠে আমি আর কখনো এই এলাকা আসবো না। এটা কিন্তু 1977-78 সালের দিকের ঘটনা বলছি আর কি। তো এরপরে এভাবেই চলে যায়। 2014 সালের দিকে আর একটা ঘটনা ঘটে, সেটা হলো ওনাদের এলাকার একটা সদ্য বিবাহিত মেয়ের উপর জিনে আসর করে। তখন ওনাদের এলাকার মন্দির যে পুরোহিত মানে ঠাকুর মশাই আছেন তার কাছে নিয়ে যাওয়া হয়। তো ওনাদের এলাকায় মসজিদের যে হুজুর ওই সময় ছিলেন উনি জিন রিলেটেড কোনো তদবির করতেন না, এমনিতে টুকটাক ঝাড়ফুঁক দিতেন। তো ওনাকে যখন দেখানো হয় উনি বলেন যে আমি তো আসলে জিনের ট্রিটমেন্ট করি না, আপনার অন্য কাউকে দেখান। এমত অবস্থায় ওই পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হয়। তো ওই জিন ছাড়ানো দেখতেই যে বকুল ইসলাম ভাই এবং ওনার ছোট ভাই যিনি বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন উনিও গিয়েছিলেন, ওনারা 2 ভাই গিয়েছিলেন। তো ওই জিনটা ওই ঠাকুর মশাই যখন রিচুয়ালের মাধ্যমে জিনটাকে হাজির করেন তখনই নাকি ওই জিনটাকে মানে জিজ্ঞেস করে দেয় তুই কে? জিনটা বলে যে সে একটা পিশাচ প্রকৃতির জিন, আর এই মহিলা সে যেই জায়গাটা নতুন ঘর তুলছে ওইখানে সে আগে থাকতো, এই জন্য তার উপর ভর করেছে। অবাক করা বিষয় হলো এই যে বকুল ইসলাম ভাই এবং তার আর এক ছোট ভাই, এই 2 ভাইকে দেখে ওই পিশাচটা বলে ওঠে, কিরে ওই মেসেরের মতো আমাকেও তোরা মেরে ফেলবি নাকি? এই জন্য আসিস এখানে? তোর দাদা তো আমাদের গোত্রের একজনকে নির্মমভাবে হত্যা করেছিল। তো এই কথা শোনার পর ঠাকুর মশাই বুঝতে পারেন যে এইটাকে খুব দ্রুত ছাড়ানো যাবে। তখন ঠাকুর মশাই অনেক ভয় দেখায় যে তুই যদি এখন না যাস তাহলে কিন্তু তোর বিপদ আছে। তখন ওই জিনটা নাকি বলে যে আমি আর এখন এই জায়গায় আর কখনো আসবো না, এখন থাকবোও না, আমি মানিকগঞ্জের কোন একটা জায়গার নাম বলে যে সেখানে চলে যাব। তো যাওয়ার সময় নাকি ওই মন্দিরের পেছন দিকে একটা নিম গাছের ডাল ভেঙে চলে গিয়েছিল। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে জিনদের সাথে ধস্তাধস্তি, তো এটা কিন্তু আমরা এর আগেও বিভিন্ন সময় বলেছিলাম, বিভিন্ন ঘটনা এটা উঠে এসেছিল। অধিকাংশ ক্ষেত্রেই, সবাই না তবে অধিকাংশ ক্ষেত্রেই যারা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন
তারা পরবর্তীতে একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন নাই। তাদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিল, অধিকাংশ ক্ষেত্রে মানুষ মারাও গিয়েছে, যারা বেঁচে ছিল তারা খুব দুর্বল হয়ে বেঁচে ছিল, আর হাতে গোনা কয়েকজন একদম স্বাভাবিকভাবে জীবিত ছিলেন। তো একজন স্বাভাবিকভাবে জীবিত ছিলেন এরকম একটা ঘটনা কিছুদিন আগে আমরা বলেছিলাম। তবে অধিকাংশ ক্ষেত্রে এই পরিণতি ঘটে, যেটা আমাদের মেসের দাদার সাথে ঘটেছিল। তো আল্লাহ মেসের দাদার ভুল ত্রুটি ক্ষমা করুন। উনি তো আসলে নিজে গিয়ে আক্রমণ করেন নাই, ওই জিনটাই তার উপর আক্রমণ করেছে। তবে উনি যে ভুলটা করেছিলেন সেটা হচ্ছে যে একটা পিঠা দিয়ে দিলেই পারতেন, সেটা না করে উনি ওই পিশাচটাকে মিথ্যা কথা বলেছিলেন। এটা একজন মানুষ হিসাবে কখনো কারো কাছ থেকে কাম্য নয়। হয়তোবা উনি ইয়াং মানুষ ছিলেন, উনি এটাকে মজা হিসাবে নিয়েছিলেন, কিন্তু সবকিছু মজা হিসাবে নেওয়া উচিত নয়। কারণ আমরা যদি কাউকে ওয়াদা করি যে জিনিসটা দিব, তাহলে সেই জিনিসটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যদি সেটা আমাদের সাধ্যের মধ্যে থাকে এবং সেটা যদি বৈধ হয়। যদি অবৈধ হয় তাহলে দেওয়া যাবে না, যদি আমরা ওয়াদা করেও থাকি। আমি মোহাম্মদ আনোয়ার ইসলাম, আমার দেশের বাড়ি ফরিদপুর কানাইপুরে। আজকে আমি আর বেশি কথা বলবো না, পরে যদি কোনো ঘটনা শেয়ার করি ইনশাল্লাহ তখন আবার কিছু কথা শেয়ার হবে। তো আজকে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি আমার দাদা এবং তার ভাগিনার সাথে ঘটে যাওয়া, সম্পর্কে আমার চাচা, তো এদের সাথে ঘটে যাওয়া আর কি। তো ঘটনাটি আমি শুরু করছি। তো ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলে নেই। আমার বাড়ির পিছে হচ্ছে অনেক বিশাল বড় চাষের জমি। সাধারণত ওই চাষের জমির প্রত্যেকটা মানে চাষের জমির মাঝখানে আর কি বড় বিশাল চকের মাঝখানে একটা পুষ্করিণী থাকে, ওখানে বিশেষ করে মাছ চাষ করা হয়। তো আমি মাছের কোনো ঘটনা বলতেছি না, এখানে ঘটনা ঘটছে অন্য। তো বিলে পানি থাকতে সাধারণত এক ধরনের ধান লাগানো হয়, ওর ওই ধানের নাম হচ্ছে আমন ধান না কি ধান যেন, আমার সঠিক মনে নাই। তো ওই ধানের আগা কেটে যে নাড়াগুলা রাখে, বা আঞ্চলিক ভাষা আমাদের ওখানে নাড়াই বলে, ধানের আগা কেটে নিলে গোড়ায় যেগুলা থাকে আর কি ওই পানির মধ্যে, ওইগুলা আসলে নাড়া নামে পরিচিত আর কি আমাদের আঞ্চলিক ভাষায় আর কি ফরিদপুর শহরে। সো দুই মামা ভাগনা যুক্তি করলো যে হ্যাঁ, ধানের আগা কেটে আনা হয়ে গেছে আগে, এখন নাড়াগুলো নিয়ে আসবে কিছু কিছু করে। তো দুই মামা ভাগ্নে ওই উদ্দেশ্যে আর কি এখানে গেছে, নাড়াগুলো কেটে বোঝা বেঁধে নিয়ে আসতেছে। একবার আমার দাদা এনে রেখে যাচ্ছে বাসায়, আবার আমার চাচা একবার রেখে যাচ্ছে বাসায়। এইভাবে করতে করতে যে শেষ টিপটা ছিল, মানে লাস্ট যে টিপটা ছিল, তো তখন আমার দাদা আগে চলে আসে, আমার চাচা ওখানে রয়ে যায়। তো লাস্ট বোঝাটা অনেক বড় ছিল, তো আমার চাচা একা একা উঠাতে পারতেছিল না, কারোর জন্য অপেক্ষা করতেছিল। ভাবছি কি আবার মামা মনে হয় আসবে ফিরে। তো আমার দাদা দিনভর কাজ করার পরে বাসায় গিয়ে একটু রেস্ট নেওয়ার পরিকল্পনা করছে। তো এখানে বাসায় গিয়ে আর কি রেস্ট নিতেছে। তো আমার চাচা এখানে একেলাই বোঝা উঠাইতে হবে, তো একটু ওয়েট করতেছে কেউ আসে কিনা। তো হঠাৎ করে দেখলো যে এক চাচা আসতেছে, তো চাচাকে ডাক দিল যে চাচা আমাকে একটু হেল্প করেন, আমার বোঝাটা উঠিয়ে দেন। তো চাচা হুঁবোধক শব্দ করে সহযোগিতা করার জন্য এগিয়ে আসলো। তো আমার একটা কথা বলে রাখি, বোঝাটা যে উঠিয়ে দিবে সে হচ্ছে তার, আমার বাড়ি হচ্ছে তার পিছনের দিকে, আর আমার চাচার হচ্ছে সেই চাচার পিছনে আর কি। তো এই পাশ থেকে এই চাচা বোঝা উঠাই দেওয়ার জন্য আর কি উঠাইছে, উঁচা করছে। উঁচা করার পরে চাচার মাথায় উঠাইয়া আবার কি করে পিছনের দিকে ধাক্কা দিয়ে বোঝাটা আবার ফেলে দেয়। তো এইভাবে করতে করতে মনে করেন যে বোঝাটা পিছে ফেলে দিলে তো বোঝাটা আবার পিছিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে করতে করতে একসময় কি করলো, আমার চাচাকে পুষ্করিণীর কাছে নিয়ে গেল। মানে আমরা যে চালা বলি, পুষ্করিণীর চালা, তো বা বিলের চালা, তো ওইখানে নিয়ে গেল। ওইখানে নিয়ে যাওয়ার পরে তো বলতেছে কাকা আপনি ফাইজলামি করেন নাকি, এত দূর নিয়ে আসছেন বোঝাটা, একটা বোঝা উঠাইতে কি এতক্ষণ লাগে নাকি। তো চাচা কোনো কথা না বলে তখন আমার কাকাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। ঠিক আছে, তো পানিতে ফেলে দেওয়ার পরে এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। সেই ধস্তাধস্তির ফলে কাকা একটু রোগা পাতলা ছিল, গায়ে তেমন শক্তিও ছিল না, অর্থাৎ
তো এক পর্যায়ে কাকাকে কি করে ওই পানিতে আর কি এই পুষ্করিণীর ভিতরে আর কি কাকাকে মাথাটা আর কি গেড়ে দেয় আর কি কাদার ভিতরে। তো বাড়ি থেকে আধা ঘন্টা হয়ে যায়, তো বাড়ি থেকে আমার দাদা চিন্তা করতেছে আর দাদিকে বলতেছে। তো আমার চাচার নাম ছিল হাসেম। হাসেম তো এখন আসলো না, হাসেমকে তো আধা ঘন্টা আগে আমি ওইখানে বোঝা সাজিয়ে দিয়ে আসছি, তো উঠায় চলে আসবে, এতক্ষণ লেট করতেছে কেন। তো ওই কথার পরিপ্রেক্ষিতে আমার দাদি বলতেছে কি একটু এগিয়ে দেখো না কি হইলো, আবার কোনো সমস্যা হইলো কিনা, তুমি যাও। তো তারপরে দাদা একটা লাইট নিয়ে, তখন আবার সন্ধ্যা হয়ে গিয়েছিল, ঘটনা শুরুতে বলতে ভুলে গিয়েছি। তো তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো অন্ধকার, তো একদম ভরা সন্ধ্যার সময় কিন্তু এই ঘটনাটি ঘটছে। তো যাই হোক, তো দাদা একটা লাইট নিয়ে কি করলো আর দু একজন লোক নিয়ে তো সেখানে আবার বিলের দিকে রওনা দিল। তো এখানে তালাশ করছে, পায় না। তো এক পর্যায়ে কি করছে, ওই বিলের চালায় গেছে। বিলের চালায় যাওয়ার পরে দেখে কি এইভাবে পাও দেখা যাচ্ছে সামান্য। তারপরে কি করলো, সবাই মিলে টেনে উঠাইলো, উঠানোর পরে বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার পরে তেল পানি ঝাড় ফুঁক চা দেওয়ার দিয়ে সুস্থ করলো। তো সুস্থ করার পরে জিজ্ঞেস করলো যে তোর সাথে কি হয়েছে। তো পরে কাকা ঘটনাটি খুলে বলে। এই ঘটনাটি আমি আমার দাদার মুখ থেকে শুনেছি। এর মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল আছে বা মিথ্যাচার আছে, আমি এটা মনে করি না। আমার দাদা আগে মৃত্যুবরণ করেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার দাদার জন্য, আর আমার চাচা এখনো বেঁচে আছে, তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো ঘটনাটি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজকে থেকে প্রায় 5-7 বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 1, আকাশে কোনো চাঁদ নেই, শুধু ঘন কালো মেঘ। আমি রফিক, প্রায় 15 বছরের অভিজ্ঞ ট্রাক ড্রাইভার। সেদিন চট্টগ্রাম বন্দর থেকে ভারী মাল নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলাম। ঢাকা ছাড়িয়ে যখন জনমানবিহীন সড়কে আমি উঠলাম, তখন অদ্ভুত একটা নীরবতা চারদিকে। শুধু ট্রাকের ইঞ্জিনের গর্জন আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। রাত 2টার দিকে রাস্তার পাশে সাদা কাপড় পরা এক বৃদ্ধকে আমি দাঁড়িয়ে থাকতে দেখলাম। এত রাতে কাউকে দেখে অবাক হলাম। তিনি হাত তুলে ইশারা করলেন। প্রথমে থামতে চাইনি, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমি পেছনের মিররে তাকিয়ে দেখি বৃদ্ধটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমি গতি বাড়িয়ে দিলাম। 5 মিনিট পর আবার সেই বৃদ্ধ আমার ঠিক সামনেই। আমার বুকটি যেন দুঃখ করে উঠল। এত দ্রুত তিনি আমার সামনে কিভাবে এলেন? আমি এবারও থামলাম। হঠাৎ ট্রাকের ভিতরে আমার কানে যেন ভেসে এলো একটি ফিসফিস শব্দ। আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিস কেন? আমি চমকে উঠে চারদিকে তাকালাম। কেবিনে আমি ছাড়া আর কেউ নেই। রেডিও কেন জানি না নিচ থেকে চালু হয়ে গেল, কিন্তু কোনো গান নয়, শুধু কর্কশ আওয়াজ। তারপর স্পষ্ট একটা কণ্ঠস্বর, পেছনে তাকিও না। আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল, কিন্তু মানুষ তো নিচে ছুঁলেই যেন কৌতূহলী হয়ে ওঠে। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। ঠিক পিছনের সিটে সেই সাদা কাপড় পরা বৃদ্ধ বসে আছেন। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক এক হাসি। আমি চিৎকার করে আবার সামনে তাকালাম। ট্রাক তখনও চলছিল, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছিল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন সময় রাত 2:17। 10 মিনিট পরে আমি আবারও ঘড়ির দিকে তাকালাম। আমি অবাক হয়ে গেলাম সময় দেখে। ঘড়িতে তখনও সময় 2:17। সময় যেন থেমে গেছে। আমি বারবার
চোখ কসলাচ্ছি। ট্রাকের ড্যাশবোর্ডে আমি একবার চাপড় মারলাম, কিন্তু আমার সময় কেন এগোচ্ছে না আমি এটা বুঝতে পারছিলাম না। হঠাৎ কেবিনের ভিতরে বরফের মতো ঠান্ডা বাতাস যেন বইতে শুরু করল। আমার সব কাজ বন্ধই ছিল, তবুও যেন কারো নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। পেছনের মিররে তাকাতেই আমার বুকটা যেন কেঁপে উঠল। পেছনের সিট ফাঁকা, বৃদ্ধ নেই। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই কেবিনের ডান পাশ থেকে খুব আস্তে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আমি তো এখানেই আছি। আমি তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে দেখি যাত্রীর সিটে বৃদ্ধটি বসে আছে। এবার তার মাথা ধীরে ধীরে আমার দিকে ঘুরছে। চোখের জায়গায় শুধু গভীর কালো অন্ধকার। ভয়ে আমি ব্রেক চাপলাম, কিন্তু ট্রাকের গতি একটুও কমলো না। স্টিয়ারিং যেন আমার হাত থেকে শক্ত হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে সামনে কুয়াশার ভিতর একটা পুরনো ট্রাক আমি দাঁড়িয়ে থাকতে দেখলাম। ট্রাকের পেছনেই বড় অক্ষরে লেখা, পেছনে তাকিও না। আমি হর্ন বাজাতে লাগলাম, কিন্তু কোনো শব্দই যেন বের হলো না। কিছুক্ষণের মধ্যেই নিজের ট্রাকটা সেই পুরনো ট্রাকের একবারে কাছে পৌঁছে গেল। আর তারপর পরই পুরনো ট্রাকটা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলো, যেন কখনো সেখানে ছিলই না। কিন্তু রাস্তার উপর পড়ে রইল একটি মরিচা ধরা নাম ফলক, আর তাতে লেখা ছিল রফিক উদ্দিন, ট্রাক চালক, মৃত্যু 2009। আমার বুকের ভিতরটা যেন ধুক করে কেঁপে উঠল। নামটা তো আমার নিজেরই, কিন্তু আমি তো এখনো বেঁচে আছি। ঠিক তখনই ট্রাকের সব লাইট কেন জানি না একসঙ্গে নিভে গেল, আর চারপাশে নেমে এলো এমন এক অন্ধকার যেখানে নিজের হাতও দেখা যাচ্ছে না। আর সেই অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে ভেসে এলো অনেকগুলো মানুষের ফিসফিসানি কণ্ঠ, এবার তুই আমাদের সঙ্গে চল। ট্রাকের ইঞ্জিন চলার শব্দ হঠাৎ কেন জানি না থেমে গেল। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন নিঃশব্দ হয়ে বন্ধ হয়ে আছে। হঠাৎ সামনের কাছে টকটক করে একটি আওয়াজ আসলো। আমি কাঁপতে কাঁপতে তাকালাম। কাচের ওপারে সেই সাদা কাপড় পরা বৃদ্ধ দাঁড়িয়ে, কিন্তু এবার তিনি একা নন, তার পিছনে আরো কয়েকজন। কারো মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না, শুধু নিস্তব্ধ অবয়ব। সবাই ধীরে ধীরে ট্রাকের দিকে এগিয়ে আসছে। আমি চোখ বন্ধ করে প্রাণপণে প্রার্থনা পড়তে লাগলাম। আর ঠিক সেই মুহূর্তে ট্রাকের ইঞ্জিন হঠাৎ গর্জে উঠল। হেডলাইট জ্বলে উঠতেই সামনের সব অবয়ব মুহূর্তের মধ্যেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না। যতটা সম্ভব দ্রুত নিরাপদে গাড়ি চালিয়ে কাছের একটি পেট্রোল পাম্পে পৌঁছালাম। সামনে নেমে দেখি আমার হাত কাঁপছে, শরীর ঘামে ভিজে গেছে। পেট্রোল পাম্পে আমি নেমে দেখি আমার হাত পা কাঁপছে, আমার শরীর ঘামে ভিজে গেছে। পাম্পের বৃদ্ধ কর্মচারী আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি কি ওই পুরনো বাগ দিয়ে এসেছেন? আমি মাথা নাড়তেই তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে ওই রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনায় কয়েকজন ট্রাক চালক প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকে অনেকেই রাতের বেলা অদ্ভুত কিছু দেখে। আমি আর কোনো কথা যেন বৃদ্ধকে বলতে পারিনি। ভোর হতেই সেখান থেকে আমি চলে এলাম। এরপর থেকে আমি আজও গভীর রাতে সেই রাস্তা এড়িয়ে চলি। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল, বাড়ি ফিরে আমার ট্রাকের ড্যাশ ক্যামে খুলে ভিডিও দেখতে গিয়ে দেখি পুরো পথের ভিডিও ঠিকই আছে, কিন্তু রাত 2:17 ভিডিও যেন হঠাৎ থেমে যায়। আর শেষ ফ্রেমে মাত্র 1 সেকেন্ডের জন্য দেখা যায়
আমার পাশের সিটে কেউ একজন বসে আছে, সাদা কাপড়ে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে সরাসরি আমার ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। সেই ঘটনার প্রায় 4-5 দিন কেটে যায়। আমি আর ট্রাক চালাতে চাইছিলাম না, কিন্তু সংসারের টানে আবারও আমাকে স্টিয়ারিং ধরতে হয়। এক রাতে একই রুটে মাল নিয়ে যাচ্ছিলাম। মনে মনে ঠিক করেছিলাম যাই হোক, আগের সেই রাস্তা দিয়ে আর যাব না। কিন্তু অদ্ভুতভাবে জিপিএস নিচ থেকেই রুট বদলে দিল। স্ক্রিনে শুধু একটি লাইন ভেসে উঠল, ফিরে আসো। আমি হতবাক হয়ে গেলাম, মোবাইল বন্ধ করে দিলাম। তবুও ট্রাকের ডিজিটাল ডিসপ্লেতে একই লেখা জ্বলতে লাগলো। তখন ওর ঘড়িতে সময় 2:17। ঘড়ির কাঁটা যেন আবারও থেমে গেল। কয়েক সেকেন্ড পর রাস্তার মাঝখানে একটি পুরনো মালবাহী ট্রাক আমি দেখতে পেলাম। ট্রাকটির নাম্বার প্লেট মরিচা ধরা, আর কেবিনের দরজা ধীরে ধীরে যেন খুলে গেল। ভিতর থেকে একটি কাঁপা কণ্ঠ ভেসে এলো, এবার সত্যিটা দেখো। আমি সাহস করে নিচে নামলাম। কেবিনের ভিতরে কেউ নেই, শুধু ড্যাশবোর্ডের উপরে একটি পুরনো ডায়েরি। প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে সেও প্রতি রাত 2:17 এই সড়কের ডাক শুনবে। আমি কাপা হাতে দ্বিতীয় পাতা খুলতেই দূরে কোথাও ট্রাকের হর্ন যেন বেঁচে উঠল। ধীরে ধীরে মাথা তুলে আমি সামনেই তাকালাম। কুয়াশার ভিতর থেকে একের পর এক পুরনো ট্রাক এগিয়ে আসতে লাগলো, কিন্তু কোনো ট্রাকেই ড্রাইভার ছিল না, কোনো চালক ছিল না। তবুও সবগুলো হেডলাইট যেন আমার দিকেই স্থির হয়ে আছে। এটি দেখে আমার শরীর যেন ভয়ে কাঁপতে লাগলো। এর পরপরই আমি খুব দ্রুত ট্রাক চালিয়ে ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে আমি আমার গন্তব্য স্থানে চলে যাই। আর এরপর থেকে আমি আর কখনো ওই রাস্তায় গাড়ি চালাইনি। এখনো মাঝরাতে গাড়ি চালাতে গেলে আমার এই ঘটনার কথা মনে পড়ে। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।